প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন আফজালুল বাশার। আফজালুল বাশারের জন্ম 1957 সাতক্ষীরায়। গ্রেট ম্যান এই অর্থে যে উনি আমাদের যে সমালোচনা সাহিত্য এবং সমালোচনা সাহিত্যের যে তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমার একটু মনেও আছে ব্যক্তিগত কিছু স্মৃতি। সেটি হচ্ছে যে আমরা যখন 1990-এর দশকের গোড়ার দিকে পড়াশোনা শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয়ে, তখন 20 শতকের সাহিত্য তত্ত্ব আফজালুল বাশার এরকম একটি গ্রন্থ আমাদের সামনে আসে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত। সেই বইটি আমাদের চিন্তার জগতে, আমরা তখন তরুণ, এই তরুণ চিন্তার জগতে একটা নতুন আকাশ তৈরি করে দেয়। সে আকাশটি সমালোচনার, সে আকাশটি বিভিন্ন তত্ত্বের, সেই তত্ত্বের মধ্যে আমরা দেখেছি স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, মার্কসিজম, এরকম বিভিন্ন বিষয়ে আমাদের একটা আকাশ খুলে দেয়। এরকম একটি মানুষ আমার কাছে আসলে একটা স্বপ্নের মানুষই বটে। তিনি আসলে আমাদের চিন্তা চেতনার জগতে, সাহিত্যের জগতে, সাহিত্যের সমালোচনার জগতে আমি বলবো যে তিনি গ্রেট ম্যান। এই গ্রেট ম্যানকে আমরা আজকে পেয়েছি সমুখে শান্তি পাড়াবাড়ের আজকে 17তম যে পর্ব, সেই পর্বে তিনি থাকছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, জি জি শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে আমরা যেটি বললাম যে হ্যাঁ, একটু ইন্টারাপ্ট আছে, নেট প্রবলেম আছে। তো আমরা আসলে এই সুমুখী শান্তি পাড়াবার অনুষ্ঠানের 17তম যে পর্ব, এই পর্ব থেকে আপনাকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর শহীদ ইকবাল, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং একটি বিখ্যাত পত্রিকা সম্পাদনা করেন। তো আপনাদের এই যে একটি বিখ্যাত পত্রিকা চিহ্ন, এটা উনি সম্পাদনা করেন এবং কিছু প্রকাশনাও করেন। তো রাজশাহী থেকে, অবশ্য রাজশাহী অনেক একটা সমৃদ্ধ জায়গা, সবসময় সারা বাংলাদেশকে উন্নত চিন্তা সরবরাহ করেছে এবং সহযোগিতা করেছে। তো সেই হিসেবে ডক্টর শহীদ ইকবালের চিহ্ন পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠান সম্মুখে শান্তি পাড়াবার এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন। আমার এখানে বিদ্যুতের বা নেটের হয়তো তেমন কোনো প্রবলেম নাই, যেটি ব্যাপার সেটি হচ্ছে যে কিন্তু আপনাদের ওখানে হয়তো থাকতে পারে প্রবলেম। এখন আবার নাই, এখন ইটস ওকে। আপনাদের কি বিদ্যুৎ আছে ঠিক মতন? ওখানে বিদ্যুৎ আছে? এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে
আজকে সারাদিনই আমরা একটু বিদ্যুৎ বিভ্রাট পাচ্ছি, না, ঠিক ফলে আছে। আমি একটু শঙ্কিতই ছিলাম যে আসলে পাশাপাশি শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। কোনো আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, এখান থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। আসলে ইন্ট্রোতে আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে বাশার ভাই, প্রফেসর আফজালুল বাশার, তিনি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় শুধু নন, লেখাপড়াটা তার প্যাশন এবং এক ধরনের, আমি বলবো যে জ্ঞান পিপাসা থেকে, চিন্তার জায়গা থেকে তিনি দীর্ঘ সময় ধরে সমালোচনা সাহিত্যে কাজ করে চলেছেন। এবং সমালোচনা জিনিসটাকে আমরা একটু জটিলই মনে করি। আমরা একটু মনে করি যে এটার আসলে যে থিওরি, এটা যে প্র্যাকটিস, এবং এখানে কি ধরনের জ্ঞানের চর্চা হবে, কি ধরনের চিন্তার চর্চা হবে, সে বিষয়টা নিয়ে আমরা নানা সময়ে একটা ধোঁয়াশার মধ্যে থাকি। ভাষা ভাই, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাঝখানে আপনি আউট হয়ে গেছিলেন। আচ্ছা, আমি যে কথা বলছি, আমার কথা এবং আমার ছবি ঠিকমতো আসছে? হ্যালো। হ্যাঁ, জি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। তো নেট আপনি মাঝে মাঝে কেটে যাচ্ছেন, এই আর কি। মানে খুব, মানে হ্যাঁ, প্রতি মুহূর্তে সমস্যা তৈরি হচ্ছে। তো আমি কি বলবো, আপনি যে বিষয়টা উত্থাপন হ্যাঁ, করেছিলেন সেই হ্যাঁ, বিষয়টা আমি বলবো? আমি আমি একটু জাস্ট একটু আমার বলার শেষেই কিন্তু আপনাকে আমি একটু শুরু করে দিচ্ছি। সেটি হচ্ছে, পাশাপাশি আপনি তো দীর্ঘদিন চর্চা করছেন, এখন চর্চার ক্ষেত্রে যেটি বিষয়, এই যে আমাদের সমালোচনা সাহিত্য, সমালোচনা তত্ত্ব, এই সমালোচনা জিনিসটা কি, আপনি যদি প্রথমেই একটু মুখটা খুলে দেন, তারপর আমরা অন্যদিকে যাব। বলুন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যখনই আপনি আপনি কোনো কথা বলবেন বা কোনো কাজ করবেন, সেটারই একটা পূর্ব ইতিহাস আছে। যেমন ধরেন, রোলা বার্থ, উনি বলেছেন যে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, বলি, এগুলো হলো কোটেশনস উইদাউট কোটেশন মার্ক। এর দ্বারা একটা ঐতিহাসিক পারম্পর্য বা পারস্পরিকতা বোঝায়। আমরা এখান থেকে 50 বছর বা 100 বছর আগে যারা লিখেছেন তাদের লেখার ভেতরে, তারও 50 বছর বা 100 বছর আগে যারা লিখেছেন তাদের লেখার ভেতরে, এইভাবে দেখা যাবে যত আপনি যেখানেই যান, তখন সেই সমস্ত যুগে সেই সমস্ত ব্যক্তিদের লেখার ভেতরে পূর্বসূরি যারা লিখে গেছেন সেই লেখাগুলোর সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা যখনই থাকে, সেই সম্পর্কটাকে নতুন যুগ এবং নতুন দৃষ্টিভঙ্গি, নতুন পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত নতুনভাবে দেখে, আগেরগুলো বলে এবং
সেই দিকে তাকায়, সেখান থেকে কিছু যোগ করে, কিছু বিয়োগ করে। এই যে গ্রহণ এবং বর্জন, এই গ্রহণ এবং বর্জনের ভিতর দিয়ে, অর্থাৎ অতীতকে গ্রহণ এবং বর্জনের ভিতর দিয়ে বর্তমানের পছন্দসই চলার মতো প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যে অবস্থা আমরা তৈরি করি, সেটাই হচ্ছে সমালোচনার ফসল এবং উদ্দেশ্য, অর্থাৎ জীবনকে সমালোচনা করা। যেমন ধরা যাক মার্ক্সবাদ। মার্ক্সবাদটা সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু চিন্তা, পাশ্চাত্য চিন্তা কাজ করেছিল, হেগেলের চিন্তা কাজ করেছিল। হেগেলের চিন্তা, পাশ্চাত্য বস্তুবাদ, ইতিহাসবাদ, এই জিনিসগুলোকে সংগ্রহ করে, সম্মিলিত করে তান্ত্রিক ও ঐতিহাসিক বস্তুবাদ এর জন্ম হয়েছিল। তো ওরকম যখনই আপনি কোনো কিছু বলবেন, নতুন কোনো কিছু তৈরি করবেন, তখনই দেখা যাবে সেটা পুরানো জিনিসকে বহন করছে। আবার পুরানো জিনিসকে বহন করার এই যে চেহারা, এই চেহারারই আর একটা, যেমন গোথা কর্মসূচির সমালোচনা, যেমন অ্যান্টি ডুরিং, এই যে কথাগুলো আমি বললাম, এর এই শব্দগুলোর ভেতরেই রয়ে গেছে যে আমাদের যে নতুন চিন্তা, সেই নতুন চিন্তা সবসময় পুরানো চিন্তাকে বহন করে এবং পুরাতন চিন্তার সাথে নতুন কিছু যুক্ত করে। এটাই হচ্ছে সমালোচনা। আবার আদর্শগত যে সমালোচনা, আদর্শিক যে সমালোচনা, সেই সমালোচনা অনেক রকমের সমালোচনার কথা আমরা বলতে পারি। তো আদর্শিক যে সমালোচনা, সেই সমালোচনা একটা আদর্শকে কেন্দ্র করে জীবনের প্রতি আমরা তাকাই, তখন আমরা সেইভাবেই দেখি সেই সাহিত্য খণ্ডকে অথবা সেই সাহিত্য কর্মকে। আচ্ছা, যেমন এর আমি উদাহরণগুলো দেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমালোচনা সাহিত্য লিখেছেন, ঈশ্বর মৃত্যু সম্পর্কে তাদের কাছে। কাজী আব্দুল ওদুদ লিখেছেন, তিনি তিনজনকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। গেটে মোহাম্মদ গেটে রবীন্দ্রনাথ, এই তিনজনকে নিয়ে কাজী আব্দুল ওদুদ রচনা লিখেছেন। এই যে লেখা, এই লেখাগুলোর ভেতরে কাজী আব্দুল ওদুদ তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, সেই নিজস্ব দৃষ্টিভঙ্গিতে গোটা জিনিসটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। এবং তার মেসেজটা ছিল এরকম যে আপনি যদি পরশ পাথরের স্পর্শে থাকেন, তাহলে আপনি সোনা হয়ে যাবেন। তার মানে মহৎ চিন্তাবিদ যারা, মহৎ সাহিত্যিক যারা, তাদের সাথে যদি আপনি থাকেন, তাদের সাথে থাকা মানে তাদের শিল্প সাহিত্য যদি আপনি পাঠ করেন, তবে আপনার ভেতরে সেই শিল্প সাহিত্যের যে মহত্ব, সেটা প্রবেশ করবে। এটা হচ্ছে আপনার সমালোচনার ফসল। অর্থাৎ আপনি যখনই একটা বই পাঠ করেন, আপনি বইটাকে নিষ্ক্রিয় পাঠক হিসেবে পাঠ করেন না, সক্রিয় পাঠক হিসেবে পাঠ করেন। এই যে পাঠকের সক্রিয়তা এবং পুরনো যুগকে দেখা, এবং সবসময় পাঠক যেহেতু নতুন এবং সমসাময়িক, উনি সমালোচনার দৃষ্টিতেই, সমালোচনা মানে তার দোষ আলোচনা নয়, তার গুণ আলোচনাও বটে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করাও বটে। তো এই কারণে এই সমালোচনা জিনিসটা, যদিও সমালোচনা মানে সাধারণত আমরা খারাপ দিক বা ত্রুটির দিক আলোচনা বুঝাই, কিন্তু সমালোচনা মানে তা না। সমালোচনা মানে হচ্ছে দোষ এবং গুণের আলোচনা, আদর্শগত আলোচনা, বস্তুসঙ্গত প্রয়োজনীয় আকাঙ্ক্ষিত দিক নিয়ে আলোচনা। রবীন্দ্রনাথ অনেক আলোচনা লিখেছেন। এখন এই যে জীবনী ভিত্তিক এবং দৃষ্টিকোণ ভিত্তিক যে সমালোচনা বা আলোচনা, সেই আলোচনার জগতে একটা পার্থক্য সৃষ্টি করলেন আবু সঈদ আইয়ুব। আবু সঈদ আইয়ুব, তো আবু সঈদ আইয়ুব এই যে আলোচনা করলেন, আবু সঈদ আইয়ুব দেখা গেল টেক্সট ভিত্তিক আলোচনা, তার যে বিখ্যাত গ্রন্থগুলো আছে, সেই বইতে রবীন্দ্রনাথের উপরে আবু সঈদ আইয়ুব যে আলোচনা করেছেন, সেটা এক ধরনের আদর্শিক, কারণ তার দৃষ্টিভঙ্গি ছিল একটু অন্যরকম। প্রচলিত সাহিত্যিক দৃষ্টিভঙ্গিকে ছাড়িয়ে দার্শনিক চিন্তার দিকে তিনি অগ্রসর হয়েছেন এবং জিনিসটাকে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন। কাজেই সমালোচনা সাহিত্যের একটা দিগন্ত কিন্তু উন্মোচিত হয়ে গেল আবু সঈদ আইয়ুবের রচনা। এবং
আবু সাইদ আইয়ুবরা কিন্তু কোনো রকম রেজিমেন্টেড হয়ে কোনো শিল্প সাহিত্য রচনার পক্ষপাতী বা সমালোচনার পক্ষপাতী ছিলেন না। এবং এই সম্পর্কে তার লেখাও আছে, মার্ক্সবাদ নিয়ে এই বিষয়ে তার সাহিত্যের চরম উপকরণ মূল্য তার লেখা আছে, এই সমস্ত লেখার ভেতরে পাওয়া যাবে। এখন এরপরে আমাদের যে নিখিল ভারত প্রগতি লেখক সংঘ, নিখিল ভারত প্রগতি লেখক সংঘের আগে আমাদের এখানে যে কাজী নজরুল ইসলাম, তিনি সমালোচনা সাহিত্যের বা সাহিত্য চিন্তার একটা দিক উনি কিন্তু সৃষ্টি করেন এবং পথ প্রদর্শন করেন, সেটা হলো জনসাহিত্য বা গণসাহিত্য। কাজী নজরুল ইসলাম আসলে জনসাহিত্যের জনক বা গণসাহিত্য চিন্তার জনক। গণসাহিত্য কাকে বলে এইটা পয়েন্ট আউট করেছেন কাজী নজরুল ইসলাম, এবং তার দৃষ্টিভঙ্গিটা তার জীবন সঞ্জাত এবং তার যুগ সঞ্জাত। এই বিষয়গুলো, এই যে দৃষ্টিভঙ্গির কথা আমি বললাম, এই দৃষ্টিভঙ্গিরই মিশ্রণ কিন্তু আজ পর্যন্ত চলে আসছে। এবং আমাদের অতি সম্প্রতি যে ডক্টর আক্তার কামাল এবং ডক্টর মাহমুদা সিদ্দিকা, আমার শ্রদ্ধেয় দুই শিক্ষক, তারা যে আলোচনা করেছেন সেখানেও কিন্তু জীবন ভিত্তিক আলোচনা দিয়ে শুরু হয়েছে, জীবন ও সাহিত্যকর্ম। একটা পিএইচডি থিসিস বা আলোচনার ভিতরে যখনই আপনি যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে জীবন ও সাহিত্যকর্ম এইভাবেই বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে। কিন্তু এর থেকে বাইরে এসছেন আবু সঈদ আইয়ুব। আবার এর থেকে যেমন ল্যাজারাসের মনোবিশ্ব, আপনার নিঃসঙ্গ শেরপা যে হুমায়ুন আজাদ আলোচনা করেছেন শামসুর রহমানের উপরে, সেখানে কিন্তু তিনি অনেকটা মানে রচনা ভিত্তিক অর্থাৎ টেক্সচুয়াল যে আলোচনা সেটা করেছে। কাজেই সমালোচনা জিনিসটা একটা পরিধি আছে, একটা আদর্শ আছে, একটা বাস্তবতা আছে, একটা পার্সপেক্টিভ আছে, একটা ঐতিহাসিকতা আছে। এই অনেকগুলো বিষয় এর সাথে জড়িত, এবং যদি সঠিকভাবে সমালোচনা করা হয়, উন্নত সাহিত্যকে উন্নত, অনুন্নত সাহিত্যকে অনুন্নত, এবং পরিত্যাজ্য সাহিত্যকে পরিত্যাজ্য, গ্রহণযোগ্য সাহিত্যকে গ্রহণযোগ্য, এটা যদি ব্যাপকভাবে বলা হয়, শক্তিশালীভাবে প্রকাশ করা হয়, তাহলে কিন্তু একটা সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমাদের দেশে বলা হয়ে থাকে বদরুদ্দিন উমর হচ্ছে নীরবতার ষড়যন্ত্রের শিকার। কারণ বদরুদ্দিন উমর এত চমৎকার ভাবে সমাজ সচেতন লেখাগুলো লিখেছেন, তার যে রাজনৈতিক সাহিত্য সেটার উপরে কিন্তু আমাদের দেশে আলাপ আলোচনা খুবই কম হয়েছে, এবং বদরুদ্দিন উমরের উপরে লেখাও খুব কম হয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে অনেকে বলেন নীরব থেকে তাকে ষড়যন্ত্রের, নীরবতার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বর্জন করা। কিন্তু উচিত ছিল, এটার কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। এক কথায় এই জিনিসটাকে নিন্দা করে বা গ্রহণ করে চলে গেলে হবে না, বিষয়টা কেন এরকম হলো। এই বিষয়ে অধ্যাপক আবুল কাশেম ফজল হকের একটা স্টাডি আছে, সেটা উনি সন্দেহ প্রকাশ করেছেন যে আমাদের দেশে কি এরকম ধরনের ব্যক্তির অভাব আছে যারা বদরুদ্দিন উমরের উপরে আলোচনা করার যোগ্যতা অর্জন করেননি, এই প্রশ্ন। এখন এই প্রশ্নটার উত্তর আমাদের কিন্তু খুঁজতে হবে। আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার উপরে দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু গবেষণা করে আসছি, এবং যখন একজনেরা একটা সমাজ বিশ্লেষণ করছেন, অন্যজনেরা অন্য আরেকটা সমাজ বিশ্লেষণ করছেন, এবং এই যে মতদ্বৈততা, মতবিরোধ, এই মতবিরোধ মতান্তর মনান্তরে পরিণত হয়েছে, এবং এর কারণে দলগুলো ভেঙেছে, কমিউনিস্ট পার্টিও ভেঙেছে, বিশ্বের পার্সপেক্টিভে ভেঙেছে, ভারতের পার্সপেক্টিভে ভেঙেছে, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে ভেঙেছে। তো সমালোচনার এই যে দিকগুলো, সেই দিকগুলো আমাদেরকে আরো বেশি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের পরস্পরের সাথে বিরোধিতা সত্ত্বেও আমাদের একসাথে যে কাজ করা, সেই কাজ করার পরিস্থিতি কিন্তু থাকে না। যার একটা ফল হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টিগুলো শতধা বিচ্ছিন্ন, এত বেশি কমিউনিস্ট পার্টি। এটা কিসের কারণে? এটা হলো উপযুক্ত সমালোচনারা হবে, এবং সমালোচনার যোগ্যতারা হবে, এবং আলোচনার যোগ্যতারা হবে। কাজেই সমালোচনা এমন একটা বিষয় যেটাকে ব্যাপক পরিসরে শুধু দেখার প্রয়োজন আছে তাই না, সেটা যদি এস্টাবলিশ করা না যায় তাহলে মহৎ চিন্তার জন্ম হবে না, আর মহৎ চিন্তার জন্ম না হলে
আপনার দেশের মহৎ প্রাণ ব্যক্তি, মহৎ প্রাণ তরুণ এবং মহৎ আন্দোলন এগুলোর সৃষ্টি হবে না। এই কারণে সমালোচনা সাহিত্যে এবং সমালোচনার একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। এবং এই বিষয়টা নিয়ে আমি 70-এর দশক থেকে ব্যক্তিগতভাবে কাজ করছি। আমি সেই কাজের পার্সপেক্টিভটা এখানে তুলে ধরলাম, আমার কাজের কথা কিছু বলি নাই এর ভেতরে। আচ্ছা, না বাসা ভাই, যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনি মানে সমালোচনারই একটা নিজের মতো করে একটা সংজ্ঞা আমাদের সামনে উপস্থাপন করলেন। আমরা বুঝতে পেরেছি যে সমালোচনা যে একটা জ্ঞান সৃষ্টির বিষয়, এবং সমালোচনার ভেতর দিয়েই যে আসলে আমাদের জীবন মূল্যবোধ তৈরি হওয়ার ক্ষেত্রগুলো তৈরি হয়। এই যে এই ব্যাপারগুলো আমরা একটু আপনার কাছ থেকে প্রিলিমিনারি কিছু শুনলাম, কিন্তু এখানে যেটি বিষয় আমরা যে কথাটি বলতে চাই যে সাহিত্য সমালোচনা, আমাদের একটু কিছু অভিজ্ঞতা আছে। আপনিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং আমরাও শিক্ষকতা করছি। সেক্ষেত্রে একটা দেখা যায় যে আমরা যদি বলি যে কোনো একটা গল্পের শিল্পমূল্য বিচার করো, কিংবা কোনো একটা টেক্সটের শিল্পমূল্য বিচার করো, কিংবা টেক্সটের স্টোরিটা কি, টেলিংটা কি, ফ্যাক্টরস গুলো বিচার করো, কিংবা অমুকের লেখার মধ্যে সমাজ, অমুকের লেখার মধ্যে রাজনীতি, এই যে কথাগুলো যখন আমরা বলতে চাই, তখন আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই ওই গল্পের মধ্যে আর একটা গল্প ফেদে বসে, ক্রিটিসিজমটা হয় না। আর ক্রিটিসিজম নিয়ে আমাদের একটা কোর্স থাকলেও আমরা দেখেছি যে ক্রিটিসিজমের জায়গাটাতে ওদের এক ধরনের ক্রিটিসিজম মানে হচ্ছে যে আফজলুল বাসার যা লিখেছে সেটা ভালো বলতে হবে, এবং সেটাতে একটু মানে একটু তোষামোদ, একটু ভালো কিছু বলা, খারাপটা বলা যাবে না, খারাপ বললে উনি মাইন্ড করবেন, কিংবা খারাপ বলে ওটাকে বাতিল করে দেওয়া। এই যে ভালো মন্দ, তাই কি আসলে ক্রিটিসিজম? দেখুন, এই যে কথাটা আপনি বললেন, কোনো কিছুকে ভালো বলা, এটার যোগ্যতার প্রয়োজন আছে। ভালো বললেই আপনার ভালোকে কেউ গ্রহণযোগ্য মনে করবে না। অর্থাৎ শিক্ষিত মানুষ যদি ভালো না বলে, তাহলে কিন্তু আপনার ভালো বলাটাকে মানুষ গ্রহণ করবে না। আবার খারাপ বলারও যোগ্যতা দরকার আছে। যথার্থভাবে খারাপ বলতে হবে, যথার্থভাবে ভালো বলতে হবে, যুক্তিগুলো দেখাতে হবে। এখন ভালো কি আর খারাপ কি, জিনিসটা হলো, প্রশ্নটা হলো এখানে। ইতিহাসের পক্ষে যে বিষয়গুলো কাজ করে, যে চিন্তাগুলো কাজ করে, সেইগুলো ভালো, এবং তার পক্ষে কিন্তু একটা সাহিত্যের যে কন্টেন্ট, অর্থাৎ বক্তব্যগত দিক, সেটাকে বিচার করা হয়। এটা ইতিহাসের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে চলে যাচ্ছে। এই জিনিসটা হলো একটা জটিল দৃষ্টিভঙ্গিগত ব্যাপার, কিন্তু দৃষ্টিভঙ্গিটাকেই লুকাই দেওয়া হয়েছে। যেমন সাম্প্রতিক একটা চিন্তা আছে যে দৃষ্টিভঙ্গি ছাড়া সাহিত্য শিল্পকে আলোচনা করতে হবে। তো দৃষ্টিভঙ্গির মৃত্যু কিন্তু অনেক আগে থেকে হয়েছে। আপনার বঙ্কিম, রবীন্দ্রনাথ এবং যে নজরুল, মানিক, সুকান্ত, এদের পর থেকে দৃষ্টিভঙ্গির কিন্তু মৃত্যু ঘটছে। এবং তিরিশিদের সাহিত্য থেকে শুরু করে আজ পর্যন্ত শিল্প সাহিত্যের একটা বড় ধারায়, বলা যায় প্রধান ধারায়, কিন্তু দৃষ্টিভঙ্গিকে একটা প্রধান ধারা, মানে অন্যতম প্রধান ধারা, দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করে আসছে বা দৃষ্টিভঙ্গিকে হারিয়ে ফেলছে। দৃষ্টিভঙ্গি যেখানে আকাঙ্ক্ষিত, সেখানে দৃষ্টিভঙ্গিকে হারিয়ে ফেলছে। এখন যখন একজন স্টুডেন্ট, তার যদি কোনো দৃষ্টিভঙ্গি না থাকে, সে আলোচনা করলে তো সেটা কোন দৃষ্টিতে আলোচনা করতে হবে সেটা সে বুঝতে পারবে না। যেমন সে যদি মাজার ভক্ত হয়, তবে লাল সালুকে সে কি আলোচনা করতে পারবে? লাল সালুর উপরে যথাযথ বিবেচনা করতে পারবে? পারবে না। যেমন একজন যদি কেউ ব্রাহ্মণ্যবাদী হয়, সে কি বর্ণপ্রথাকে, বর্ণাশ্রমকে বিবেচনা করতে পারবে? পারবে না। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো ইতিহাসের সাথে, নিজের ব্যক্তির দৃষ্টিভঙ্গির সাথে জড়িত। এবং ক্লাসরুমের যে আলোচনা, সেই ক্লাসরুমের আলোচনা তো একেবারেই অত্যন্ত সীমিত পরিসরে এগুলো বলা হয়। অধ্যাপক ডক্টর আহমদ শরীফ যখন আলোচনা করতেন, তার আলোচনা ক্লাসরুম ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিশ্বে চলে যেত। এটাই হচ্ছে সমালোচনার পার্সপেক্টিভ। বিশ্ব পরিপ্রেক্ষিতে, যেমন সুধীন্দ্রনাথ দত্ত, তার একটা বিখ্যাত কবিতায় একটা লাইন বলি, একটি কথার দ্বিধা ধর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। এখন
এই যে একটা কথার সাথে সাতটা অমরাবতীর যে সম্পর্ক, ওরকম আপনি যখন একটা সাহিত্য কর্ম বিবেচনা করবেন তখন আপনার সারা বিশ্বের সম্পর্ক তার সাথে জড়িত হবে। আপনার যেমন সুধীন্দ্রনাথ দত্ত আপনার জীবনের প্রতি, সাহিত্যের প্রতি এক ধরনের বিতৃষ্ণা প্রকাশ করেছেন, কিন্তু অন্যেরা একটা সতৃষ্ণভাবে সাহিত্যকে, যেমন বারণার্স, সতৃষ্ণভাবে তারা সাহিত্য আলোচনা করেছেন। সুধীন্দ্রনাথ দত্ত যেখানে সহে না সহে না জনতার জঘন্য মিতালি বলেছেন, সেখানে জনতার ভেতরে যাবার জন্য, জনতার ভিড়ের ভেতরে যাওয়ার জন্য নজরুল ইসলাম স্ট্রাগল করেছেন। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, এইগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি আপনার যদি না থাকে তাহলে পর আলোচনা করা কঠিন হবে। প্রথামাফিক আলোচনা আর দৃষ্টিভঙ্গিগত আলোচনা, এই আলোচনা কিন্তু প্রথমে থাকতে হবে লেখকদের ভেতরে। লেখকরা সেই দৃষ্টিভঙ্গির উপজাত হিসেবে বা দৃষ্টিভঙ্গির সাথে সংমিশ্রিত করে তাদের সাহিত্য রচনা করে। যেমন আমি একজন সমালোচকের কথা বলি, ডক্টর নাজমা জেসমিন চৌধুরী। উনি বাংলা উপন্যাসের রাজনীতি নিয়ে উনি যে থিসিস করেছেন বা লিখেছেন সেখানে, এবং তারপরে তার সাহিত্য সামাজিকতা বইতে উনি যেসব কথা বলেছেন তার ভিতরে একটা কথা হলো 1971 সালের উপরে যারা উপন্যাস রচনা করেছেন সেই উপন্যাসগুলোতে 71 সালের যুদ্ধের বাস্তবতা প্রতিফলিত হয়নি। এটা নাজমা জেসমিন চৌধুরী, অধ্যাপক ডক্টর নাজমা জেসমিন চৌধুরী এই কথাটা বলেছেন। এই কথাটার দ্বারা উনি কি বুঝাইছেন সেটা হলো, এখানে অনেক বিখ্যাত লোক কিন্তু এই সেলিনা হোসেন, তারপরে হুমায়ুন আহমদ থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত সব উপন্যাস আছে 1971 সালের উপর। উনি এক একটা উপন্যাস ধরে ধরে উনি বলছেন যে এইখানে যে 71 সালের গণমানুষের বা যেটা 47 সাল থেকে শুরু হয়ে যে বাঙালির, পূর্ব বাংলার বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রাম আপনার সাহিত্যে আসেনি। এই কথাটা বলা অনেক শক্তিশালী চিন্তার পার্সপেক্টিভ ছাড়া এই কথা বলা সম্ভব না। একজন স্টুডেন্ট এই কথা বলতে সাহস পাবে না। তার সাহস পেতে হলে তাকে এই পার্সপেক্টিভটা বুঝে, যেটি বিষয়, হ্যাঁ হ্যাঁ, জি, এটাই আমার বক্তব্য যে আপনার পার্সপেক্টিভটা বুঝতে না পারেন, যেটি বিষয় সেটি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, যদি পার্সপেক্টিভটা বুঝতে না পারেন, যদি আপনার কোনো দৃষ্টিভঙ্গি না থাকে, আপনার যদি পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার একরকম কথা বলবেন। আর যদি আপনার সমাজতন্ত্রপন্থী দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার যদি আন্তরিক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনি একরকম ভাবে, আর আপনার যদি কোনো উদ্দেশ্যপ্রণোদিত দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনি সাম্প্রদায়িকতার ভিতরে চলে যাবেন, ব্রাহ্মণ্যবাদের ভেতরে চলে যাবেন, জঙ্গিবাদের ভেতরে চলে যাবেন। কিন্তু আপনার যদি আন্তরিক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনি উদার, বস্তুতান্ত্রিক, বাস্তবসম্মত সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির দিকে চলে আসবে। এই দৃষ্টিভঙ্গি বিবেচনা করে দেবে, বলে দেবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এবং মাও সেতুং এই বিষয়ে তার যে সাহিত্যের উপরে যে রিপোর্ট, তার যে একটা ছোট লেখা আছে মাও সেতুং এর একটা ছোট লেখা আছে, সেই লেখাতেও মাও সেতুং কিন্তু বলেছেন যে জনগণের ভাষায় কথা বলতে হবে। এখন জনগণের ভাষা, যে গ্রুপ জনগণের মুখে থাপ্পড় মারতে আগ্রহী, তারা তো জনগণের ভাষাকে নেবে না। জনগণকে পদদলিত করাই তাদের পেশা এবং তার গৌরব। এরা বুর্জোয়া নয়, কিন্তু এরা বুর্জোয়ার সাথে লেগে থাকে, এরা বুর্জোয়ার পদলোহী, এরা মধ্যবিত্ত, এরা মনে করে নিজেদের বুর্জোয়াদের সারিতে, কিন্তু আসলে বুর্জোয়ারাও তাদের সারিতে এদের গণ্য করে না। এটা আমি বাংলাদেশের বিশেষ পরিপ্রেক্ষিতে বলছি যে আপনাকে, আপনি লেখক যদি আপনি ঠিক দৃষ্টিভঙ্গি পোষণ না করেন তাহলে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিকে হারিয়ে ফেলেন, হ্যাঁ, যেমন জীবনানন্দ দাশ তার দৃষ্টিভঙ্গিকে হারিয়ে ফেলেছেন, হ্যাঁ, এবং জীবন দাস থেকে শুরু করে এরপরে যারা কলাকৈবল্যবাদীরা তাদের দৃষ্টিভঙ্গিকে হারিয়েছেন, এবং দৃষ্টিভঙ্গি হারানোর মতো ব্যর্থতা এবং পরাজয় বাংলা সাহিত্যে আর বোধহয় নেই। কাজেই এই বিষয়গুলো জানতে হবে একজন স্টুডেন্টকে বা একজন সাহিত্যের আলোচককে বা সাহিত্যিককে, তারপরে তিনি প্রকৃত আলোচনা করতে পারবেন।
আচ্ছা, আমরা একটু মনে হয় যে আমাদের একটু সময়েরও ব্যাপার আছে সবাই। জি জি, বলুন আপনি, আমি তো তো আমার কথাগুলো বললাম। হ্যাঁ, সেক্ষেত্রে যে ব্যাপার সেটি হচ্ছে যে আপনার আপনার হ্যাঁ, আপনার কথার সূত্র ধরে আমাদের আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে। তো জি সেগুলো যে ক্ষেত্রে যেমন আমরা জানি যে টি.এস. এলিয়ট, ম্যাথু আর্নল্ড তারাও কিন্তু ক্রিটিসিজম নিয়ে অনেক রকম কথা বলেছেন। যেমন ম্যাথু আর্নল্ডের একটা উক্তি আমাদের একটু নিন্দা নয় বা চিন্তার ও নতুন যে কল্পনা তার পথ খুলে দেওয়াটাই হচ্ছে সমালোচনার কাজ। হ্যাঁ, তো নিন্দা নয় কিংবা প্রশংসাও নয়, পাণ্ডিত্য প্রকাশও নয়, ভালো যা কিছু লেখা, যা কিছু ভাবা হয়েছে তার মর্মগ্রহণ এবং নতুন চিন্তার নতুন যে কল্পনার পথ খুলে দেওয়া, সেটাই হচ্ছে সমালোচনার কাজ। এই যে তো আপনি এই এখন যেটি কথাটা বিষয় বললেন, সেটি হচ্ছে জি আমাদের এইখানে ম্যাথু আর্নল্ড এবং সাহিত্য হচ্ছে জীবনের সমালোচনা ইত্যাদি, ম্যাথু আর্নল্ড এবং টি.এস. এলিয়ট মাচ আটার্ড, কিন্তু সমালোচনা কি এটার সবচেয়ে ভালো ভালো উত্তর কিন্তু আপনার আছে আমাদের আবু সৈয়দ আইয়ুবের ভেতরে। আমাদের এইখানে যে আমাদের ভারতের চিন্তার একটা সমস্যা হচ্ছে এই, আমরা চিন্তা করতে গেলেই পাশ্চাত্য চিন্তার রেফারেন্স দেই। এখন পাশ্চাত্য চিন্তাকে আমরা রেফারেন্স দেবো না, দিতে অবশ্যই দেব, কিন্তু আমাদের রাইট যে রাইট রাইট হ্যাঁ চিন্তাটা হ্যাঁ কি, আমাদের রবীন্দ্রনাথ হুম ঠাকুরের যে অসাধারণ অপূর্ব সব আলোচনা আছে, সেই আলোচনাগুলো হুম হুম রবীন্দ্রনাথ কি কি দেখি না পন্থা অবলম্বন করেছেন সেটা আমাদের দেখতে হবে। বঙ্কিমচন্দ্র কি কি করেছেন সেগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তারপরে না আমরা আমাদের জায়গায় চলে আসতে পারবো। আপনার আবু হুম। সৈয়দ আইয়ুব যখন রবীন্দ্রনাথের উপরে আলোচনা না, করছেন, একটা ব্যাপার জি জি বলুন। হুম। হ্যাঁ, আবু সৈয়দ আইয়ুব যখন রবীন্দ্রনাথের উপরে আলোচনা করছেন, তখন তিনি এক জায়গায় এসে একটা কথা বলছেন, দাসভাব মূলক গানগুলো আমার হার্দ প্রণালী দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে না। দাসভাব, এই বিষয়টা হল দাসভাব। এই দাসভাব তো ভারতে আছে। এই যে মাইন্ডসেট, আমাদের যে ঔপনিবেশিক মাইন্ডসেট, এবং উপনিবেশের আগেও আমাদের যে আমি বলেছি যে চতুর্বর্ণের ভেতরে যে দাসভাব আছে, এই দাসভাবের যে মাইন্ডসেট, সেই দাসভাবের মাইন্ডসেট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এই শিক্ষাগুলো কিন্তু আবু সৈয়দ আইয়ুবের এই লেখার এই যে কথা, মানে যেগুলো উনি বলছেন ওনার ৩-৪টে যে বই আছে তার ভেতরে অবশ্যই আইয়ুব যে কথাগুলো বলছেন, যেভাবে রবীন্দ্রনাথকে আলোচনা নিয়ে আসছেন, তো সেখানে আমরা কিন্তু এই দৃষ্টিভঙ্গিগুলো পাচ্ছি যে দাসভাব থেকে মুক্ত হয়ে আলোচনা করতে হবে, এবং দাসভাব কি সেটা ব্যাপক পরিসরে আমাদের আবিষ্কার করতে হবে। একটা মানুষ যেমন একজন আমলা, সে কার দাস, আমলাতন্ত্র কার দাস, আমলাতন্ত্র কখন থাকে, এই জিনিসগুলো হলো এর সাথে কানেক্টেড। এবং এই জিনিসটাই আমরা কতিপয় আমলার স্ত্রী বা এদের আমলাতন্ত্র নিয়ে আরো অনেক লেখা আছে, এবং কাজী নজরুলও ৩৩ কোটি লোকের উপরে ৩৩ জন আমলা বসে আছে, মানে এদেরকে সে শোষণ করছে, যে কথাগুলো বলছে। তো এখন কথা হলো যে এই জিনিসটাকে আমাদের সামনে আনতে হবে, যেটা আবু সৈয়দ আইয়ুব যে ভাবে আলোচনা করেছেন, যে চিন্তাগুলো প্রকাশ করেছেন তার আলোচনার ভেতরে, সেই জিনিসগুলোকে আমি মনে করি আমাদের সেই পদ্ধতিগুলোকে অনুসরণ করলে আমরা অনেকটা টেস্ট ভিত্তিক এবং অনেকটা দৃষ্টিভঙ্গি ভিত্তিক এবং অনেকটা বাস্তবতা ভিত্তিক আলোচনার সুযোগ পাবো। আবু সৈয়দ আইয়ুব যেমন আমাদের একটা দৃষ্টান্ত, মাও সেতুং এর আলোচনা আমাদের একটা দৃষ্টান্ত। আমাদের দেশেও অনেকে ভালো আলোচনা লিখেছেন, সেগুলো আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। এই পর্যন্তই আমি বলতে চাই। এবং হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মার্শিয়ান একটা প্যারাডাইম আছে, সেরকম মার্শিয়ান প্যারাডাইমের বাইরেও অন্যান্য প্যারাডাইম আছে, যেগুলো নিয়ে আমি অনেক কাজ করেছি। অন্যান্য যদি আপনারা প্রশ্ন করেন আমি সেগুলো বলবো, আদারওয়াইজ জি মানে জি জি প্রশ্ন। না না, অবশ্যই অবশ্যই অবশ্যই। পাশাপাশি যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের এই মানে আপনার যে লেখালেখি, আপনি অনেক বই লিখেছেন, যেমন বাংলা সাহিত্য সমালোচনা, বাঙালির স্বদেশ ও সংস্কৃতির অনুশীলন, নজরুল ইসলামের সাহিত্য ভাবনা, জহির রায়হানের মুহূর্তের নায়ক, বাঙালির অক্ষর ভাব ও স্বভাব, লালন ও বাঙালি, বেঙ্গল প্যাক্ট ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ,
ন্যায় বিবেচনা প্রকাশ বন্ধু, এগুলো আপনার মূল রচনা। এছাড়াও আপনি সম্পাদনা করেছেন পত্র পত্রিকা, যেমন অস্বীকার নামে একটি লিটল ম্যাগ 5টি সংখ্যা বেরিয়েছিল, সেটি 77 থেকে 79 সালের দিকে। বাংলা গবেষণা গবেষণাপত্রের 7টি সংখ্যা বেরিয়েছিল 2016 থেকে 1920 পর্যন্ত, ঢাকা থেকে। তারপরে আপনি সম্পাদিত রচনাবলী, সম্পাদিত গ্রন্থ আপনার আজমল সরণি, বিদায় সরণি, আহমদ শরীফ শ্রদ্ধাঞ্জলি, আহমদ শরীফ স্মারক গ্রন্থ, অধ্যাপক আহমদ শরীফের সাক্ষাৎকার, স্বদেশ চিন্তার মুখপত্র, ট্র্যাক্টেসাস, উইটগেনস্টাইনের ভাষা চিন্তা, ভাষা মনস্তত্ত্ব, ভাষার উপরে এই যোগাযোগের প্রভাব, ঘুড্ডি, ছুটি নিমন্ত্রণে, এগুলো আছে। এছাড়া আপনি অনুদিত গ্রন্থ আপনার হচ্ছে রঙিন পুতুল, শিশুতোষ গ্রন্থ আছে, এবং আপনি নিজে কবিতা লেখেন। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনার লেখালেখি সম্পর্কে আমি যতটুকু অবগত এবং যে সমস্ত বই পুস্তক আছে তাতে আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছেন, আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে ভিতরের দিকে ঢুকবো। সেক্ষেত্রে যেটি ব্যাপার সেটি হচ্ছে যে সমালোচনা, আপনি যে বললেন দৃষ্টিকোণের কথা, দৃষ্টিভঙ্গির কথা, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাপার। তার কারণ একটা দৃষ্টিভঙ্গি আসলে ক্রিটিসিজমকে ডেভেলপ করে, বা ক্রিটিসিজম কোন দিকে যাবে সেই ব্যাপারটি তৈরি করে। তো এখন আমরা একটু আরেক ব্যাপার জেনে নেব আপনার কাছে, এটি হচ্ছে যে মার্ক্সবাদী ক্রিটিসিজম। এবং আপনি যেটি ব্যাপার সেটি হলো যে আমি দেখতে পাচ্ছি যে আপনার লেখালেখির যে এরিয়া, ক্ষেত্র, সেখানে মার্ক্সবাদ কিংবা সাম্রাজ্যবাদ বিরোধী সাহিত্য, এই বিষয়গুলোর সাথে আপনি মেধা মননে এবং ভাবনা চিন্তায় একটা ক্রিয়েটিভ জায়গা তৈরি করে নিয়েছেন অলরেডি, এবং দীর্ঘদিন ধরে এটা চর্চা করছেন। এই জায়গাটা একটু সাম্রাজ্যবাদ বিরোধী সাহিত্য, মার্ক্সবাদী সাহিত্য, মানে সমালোচনার জায়গা থেকে দ্য পার্সপেক্টিভ অফ লিটারেচার ইন দি মার্ক্সবাদ অ্যান্ড এই যে অ্যান্টি কলোনিয়াল যে কনসেপ্ট, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন, তারপরে আমরা একটু অন্য দিকে যাব, যেমন থিওরির দিকে যাবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের আলোচনার একটা অসুবিধা হলো যখনই আমরা আলোচনা করতে যাব তখনই এই যে অ্যান্টি কলোনিয়ালিজম বললেন, আপনি জি কলোনি শব্দটা অ্যাভয়েড করতে পারছেন না। জি। এবং দেরিদার কথা আছে, আপনি ইফ ইউ ডিসকাস অন অ্যান্টি সামথিং, মেবি অ্যান্টি লেভিস্ট্রস বা এই জাতীয় কোনো কিছু অ্যান্টি সামথিং যখন আলোচনা করেন, হুম হ্যাঁ, তখন সেই বিষয়টা আপনার আলোচনার ভেতরে প্রবেশ করে। তো এখন হুম এই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি দেরিদার এই কথাটাকে কেন্দ্র করে আরেকটু অগ্রসর হয়ে আমার যে আলোচনা বা আমার আমার নিজের একটা সাহিত্য চিন্তা আছে, সেখানে আমি গ্রহণবাদী একটা আলোচনা চিন্তার বা সাহিত্য চিন্তার আমি কথা বলেছি। এই সাহিত্য চিন্তাটা আমার আহ, আহ, বলা যায় যে আমার নিজের চিন্তা থেকেই আমি এই সাহিত্য চিন্তাটা আমি উদ্ভাবন করেছি এবং এই বিষয়ে আমার বক্তব্য আছে। তো সেই যে আপনার আহ, আহ, সাহিত্য চিন্তা সাহিত্য চিন্তা প্রকাশ করতে গেলেই আপনার বিদেশি বড় বড় সাহিত্যিকদের যে জার্গন সেগুলো ব্যবহার করতে হয়। তো এবং তাদের পরিভাষায় তাদের স্ট্রাকচারের ভেতরে বসে আমাকে আলোচনা করতে হয়। তা সেইটা আমি প্রথমে বর্জন করতে চাই। বর্জন করে আমি কি করতে চাই, আমি নিজেদের পরিভাষা এবং নিজেদের চিন্তা তৈরি করে নিতে চাই। এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী সাহিত্য চিন্তা, এই নামকরণটাও আমি পক্ষপাতী না। আমি আরো অন্য কোনো নামকরণ, যেমন আমার সাহিত্য চিন্তার নামকরণ হচ্ছে সর্বমাত্রিক পরিস্ফুটনবাদী সাহিত্য চিন্তা বা কণাতরঙ্গবাদী সাহিত্য চিন্তা বা অপেক্ষাবাদী সাহিত্য চিন্তা। এটা হচ্ছে আমার সাহিত্য চিন্তার নাম। তো এইখানে আমি যেটা বাস্তবে করেছি, একটা মার্শিয়ান প্যারাডাইম তো আমি সেট করেছি জহির রায়নের ক্ষেত্রে। তারপরে আমি অন্যান্য সময় যেমন রবীন্দ্রনাথের স্বপন কবিতার উপরে একটা আলোচনা আমি করেছি, এটা হলো টেক্সট ভিত্তিক। আর জীবনানন্দ দাশের 3টা কবিতার উপরে আমি আলোচনা করেছি, যেগুলো উলুখাগড়ায় প্রকাশ হয়েছিল, ডক্টর আকরম হোসেন স্যার এবং আপনার সিরাজ সালেকিন, যেটা মানে সম্পাদনা করেন, তো ওখানে প্রকাশ হয়েছিল। হুম তো এইগুলো হলো বেসিক্যালি টেক্সট ভিত্তিক আলোচনা। এখন এই এই অঙ্গন থেকে একটু দূরে সরে এসে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের যে সাহিত্য এবং আমাদের যে ভাষা, সেই নিজস্ব ভাষা
পরিভাষা, নিজস্ব আখ্যান আমাদের তৈরি করতে হবে। আমাদের আখ্যান মানে কি? সাম্রাজ্যবাদ বিরোধী আখ্যান, সামন্তবাদ বিরোধী আখ্যান, পুঁজিবাদ বিরোধী আখ্যাান। এটা হলো এক কথায়। এর ভেতরে সাহিত্যের তেমন কিছু হয়তো নেই, কিন্তু সাহিত্যের প্রকৃত ব্যাকগ্রাউন্ডটা আছে এই শব্দগুলোর ভেতরে। তো সেই আখ্যানটা কোথায় শুরু? যেমন আমি বলেছি পলাশী সাহিত্য। পলাশী সাহিত্য মানে আমার কাছে হলো জীবন উৎসর্গকারী সাহিত্য, যে জীবনটা উৎসর্গ করা হয়েছিল নিজের দেশের স্বাধীনতা রক্ষার জন্য, যেটা করেছিলেন সিরাজউদ্দৌলা। আমি মনে করি কেল্লা সাহিত্য, কেল্লা সাহিত্য জীবন উৎসর্গের একটা ব্যাপার আছে, কিন্তু কেল্লা সাহিত্যের উপাদান কি? বাঁশ, বাঁশের কেল্লা। বাঁশটা হলো আমাদের হোমগ্রোন, এখানকার জিনিস। অর্থাৎ আমার যে প্রতিরোধ গুচ্ছ তৈরি করতে হবে, যে অস্ত্র তৈরি করতে হবে, সেই অস্ত্রটার জন্য স্থানীয়ভাবে গড়ে ওঠে। তো সেই স্থানীয় অস্ত্র কি? শালপাতা। এই শালপাতাটা কি? এটা হলো সাঁওতাল বিদ্রোহের মানে ভেতরকার চেস্ট। শালপাতা দিয়ে সিধু কানুরা তাদের বিপ্লবের আহ্বান জানিয়েছিল। তো শালপাতা দিয়ে আমি যদি এখান থেকে রাজশাহীতে শহীদ ইকবালের কাছে শালপাতা পাঠাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে জন্ম জন্মান্তরের শপথ, আমার পূর্বপুরুষের শপথ, আমার সত্যের শপথ, আমার ভবিষ্যতের শপথ, আমার সন্তানের শপথ, যে তোমরা সবাই আসো, এখন এই সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী যুদ্ধে লিপ্ত হও, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও। এবং তারা 20-25,000 30,000 তারা আত্মদান করলেন। তো আপনার এই যে বিষয়গুলো ঠিক একইভাবে আমি অন্যান্য সাহিত্য, যেমন বেদ বিরোধী সাহিত্য বা লালন সাহিত্য, তারপরে বাঙ্গাল সাহিত্য বা মাইকেল মধুসূদনের সাহিত্য, তেভাগা সাহিত্য, তারপরে ভাসানী সাহিত্য, এই এই শব্দগুলো আমি সাহিত্যের পরিচায়ক, এক একটা আলাদা আলাদা তত্ত্ব বা চিন্তা বা পরিভাষা হিসেবে গ্রহণ করতে চাই, এবং সেই পরিভাষা দিয়ে সাহিত্যকে আমরা বিবেচনা করতে চাই। তেভাগা সাহিত্য, ভাসানী সাহিত্য, কাজী নজরুল ইসলামের সাহিত্য চিন্তাটা, সাহিত্যের যে ঢং বা ভঙ্গি ছিল সারা জীবনে, সেটাকে আমি বলি কাজী সাহিত্য বা কাজী চিন্তা। সাহিত্যের কাজী চিন্তা। কাজী চিন্তাটা কি? ব্রিটিশ শাসন বিরোধী চিন্তা, জমিদার বিরোধী চিন্তা, পুঁজিপতি বিরোধী চিন্তা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের নিয়ে কবি কাজী নজরুল ইসলাম যে সমস্ত কবিতা লিখেছেন, গান লিখেছেন, অসাধারণ। বেদেকে নিয়ে যে এত সুন্দর গান হয়, আকাশে হেরান দিয়ে পাহাড় ঘুমায়, এই গানটা একটা বেদেকে নিয়ে, সাপুড়েকে নিয়ে লেখা। তো এই যে আপনার শ্রমিক শ্রেণী, কুলি, মজুর, নিপীড়িত যত শ্রেণী আছে, সকল নিপীড়িত শ্রেণীকে নিয়ে নজরুল ইসলাম লিখেছেন। কিসের জন্য? ব্রিটিশ বিরোধী, জমিদারতন্ত্র বিরোধী বিদ্রোহের জন্য, পুঁজিবাদ বিরোধী বিদ্রোহের জন্য, সামন্তবাদ বিরোধী। এই দিস ইজ দ্য মেসেজ অফ কাজী চিন্তা বা কাজী সাহিত্য। তো আমি যখন বলবো কাজী, তখন নজরুল ইসলামের স্পেশাল প্যারাডাইমটা আমি কাজী সাহিত্য দিয়ে মিন করব। যখন বাঙ্গাল সাহিত্য বলবো, তখন মাইকেল মধুসূদনের যে একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘরেরও, মেঘনাদ বধ কাব্য, এই কাব্যগুলোর ভেতরে, এই সাহিত্যগুলোর ভেতরে যে চিন্তা, বেসিক চিন্তা, দৃষ্টিভঙ্গিগত চিন্তা তিনি প্রকাশ করেছেন, সেগুলোকে আমি বলবো বাঙ্গাল সাহিত্য। মৌলানা ভাসানী যে তার জীবন সামন্তবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী তার যে অবস্থান ছিল, এবং তিনি যে পাহাড় কেটে বন জঙ্গল সাফ করে সাঁওতালদের মতো আসামে যে বাসযোগ্য, চাষযোগ্য জমি তৈরি করেছেন এই তার লোকজনকে নিয়ে, এইটা হলো তার হলো প্রকৃতিকে সৃষ্টি করা, নতুন জন্মদান করা, নতুন দুনিয়া গঠন করা, এই যে সৃষ্টিশীলতা, এটা হলো ভাসানী সাহিত্যের অন্যতম দিক। তো আমি এইগুলোকে মনে করি যে সাহিত্য আলোচনার বা সাহিত্য সমালোচনার পরিভাষা এবং এক একটা প্যারাডাইম, এবং এই প্যারাডাইমগুলো নিয়ে যদি আপনি সাহিত্যকে আলোচনা করেন, তাহলে আপনার কাছে যেগুলো টিকবে সেগুলোই হবে আপনার কাছে প্রগতিশীল সাহিত্য, এবং সেইভাবেই আপনার আলোচনাগুলো আসতে পারে। এটা হলো আমার সর্বশেষ চিন্তা, এবং এটা আমি একটা প্রবন্ধের ভেতরে প্রকাশ করেছি, যেটা চিহ্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। হ্যাঁ, না ঠিক আছে, ভাষা ভাই খুব সুন্দর বলেছেন। এখন যেটি বেশি সেটি হচ্ছে যে আপনি আপনার ক্রিটিসিজমের মধ্যে আমরা নতুন কিছু দৃষ্টিভঙ্গি পেয়েছি। সেই দৃষ্টিভঙ্গিগুলোর ক্ষেত্রে আপনি শুধু ক্রিটিসিজমটা একটা
কাঠখোট্টা ব্যাপার হিসেবেই নয়, একটা জ্ঞান চর্চা এবং একটা রসবোধের জায়গা থেকেও জিনিসটাকে প্রদর্শিত করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমাদের আমাদের পত্রিকায় আপনি ওই কালোতা সাহিত্য নিয়ে লিখেছেন, সাম্রাজ্যবাদী সাহিত্য নিয়ে লিখেছেন, এই কথাটাই আমি তুলেছিলাম একটু আগে, যে আপনার এবং এই ক্রিয়েটিভিটি একটা মানে আপনার যে সমালোচনা তার মধ্যে একটা ক্রিয়েটিভিটির চমৎকার একটা জায়গা আছে, এবং সেই জায়গাটা নিয়ে অতীতে কিন্তু কোনো কাজ হয়, এই যে কাজ হয়নি, এবং আমরা অনেক সময় বলি যে সমালোচনাটা বাংলাদেশে তেমন একটা দাঁড়ায়নি, এই সমস্ত কথা বলি আমরা। এবং এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাকে আমি পায়োনিয়ার মনে করছি, মানে পায়োনিয়ার কথাটা কোট আনকোট, তার অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন, যেটা যাই হোক, কিন্তু আপনি যেভাবে কাজ করেছেন এবং কাজের যে ক্ষেত্র আপনি তৈরি করেছেন, সেই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো অনেক বিষয়, যেমন এই কালোতা শব্দটা আমি আগে জানতাম না, তারপরে দেখা যাচ্ছে যে আপনি একের পর এক যে লিটারেরি জায়গাটা তৈরি করেছেন এই কালোতা সাহিত্যকে ঘিরে। আমার কাছে পত্রিকা গুলো আছে এখনো, এবং সেখানে আমরা দেখি যে এই সিপাহী বিদ্রোহ থেকে আরম্ভ করে একেবারে অদ্যাবধি 71 পর্যন্ত আপনি এক ধরনের একটা বিদ্রোহের তত্ত্ব তৈরি করেছেন, একটা সমালোচনার একটা বড় ক্ষেত্র প্রস্তুত করেছেন। এই জিনিসটা আসলে যে কতটা অ্যাকসেপ্টিভ, এবং এই কতটা আসলে আপনি এদেশীয় চিন্তা ধারণার জায়গা থেকে এটা কতটাকে একটা আশাবাদী, এবং এই ক্রিটিসিজমটা আরো কতদূর এগুতে পারে, সেটা একটু যদি শুনতে। অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই আমার মনের মতন একটা কথা বলেছেন। আমি ভারতের কালোতা বলতে কি বোঝায় সেটা আমি বলবো আপনাকে। এটা বলার জন্য আমি এখানে আমাদের যে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী 1971 সালে বিবিসিকে একটা সাক্ষাৎকারে একটা কিছু কথা বলেছেন, সেখান থেকে আমি সামান্য কিছু অংশ আমি এখানে কালোতার ব্যাখ্যা করার ক্ষেত্রে মূলত কালোতা শব্দটা এসছে নেগ্রিটিউড থেকে, যেটা এমএসএজেরা এই দৃষ্টিভঙ্গিটা তৈরি করেছেন। এর মূল কথা হচ্ছে যে একজন কালো মানুষকে দুবার বিপ্লবী হতে হয়। প্রথমে তাকে সেজে পলে তাড়িয়ে সেই হিসেবে তাকে বিপ্লবী হতে হয় পুঁজিপতিদের বিরুদ্ধে, আর দ্বিতীয়বার সে যে বর্ণবাদের শিকার কালো হিসেবে, সেখান থেকে তাকে বিদ্রোহী হতে হয়, তাকে মুক্ত হতে হয়, বর্ণবাদের শিকার হওয়া থেকে মুক্ত হতে হয়। তো এইটার একটা চমৎকার একটা উদাহরণ আছে আমাদের মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি একটা ইন্টারভিউতে 1971 সালে বিবিসিকে দিয়ে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন, মার সাথে ছেলের কনভারসেশন হচ্ছে, সেখানে বলতে, মা সবকিছু কেন সাদা, যিশু কেন ব্লন্ড চুল আর নীল চোখে, ফেরেশতা সাদা, পোপ সাদা, মেরি সাদা, মা আমরা কি স্বর্গে যেতে পারবো? মা উত্তর দিচ্ছে, হ্যাঁ স্বাভাবিকভাবেই আমরা স্বর্গে যেতে পারবো। সাদারা কালোরা সবাই যদি সেখানে থাকে, তবে কালোরা কি রান্নাঘরে কাজ করবে? আচ্ছা, আমাদের ভালো বাড়ি, ভালো গাড়ি, টাকা, দুধ, মধু পাবার জন্যে স্বর্গে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? টারজান আফ্রিকার জঙ্গলের রাজা, সেও সাদা। সাদারা সবাই সেখানে গিয়ে ওয়াহো ওয়াহো বলে জঙ্গলের সাথে কথা বলে। টারজান পশুদের কথা বলে, অথচ শত শত বছর কালোরা সেখানে থেকেও পশুদের সাথে কথা বলতে পারে না। মিস আমেরিকা সবসময় সাদা, মিস ওয়ার্ল্ড সবসময় সাদা, মিস ইউনিভার্স সবসময় সাদা। পণ্যের নামে সাদা রাজত্ব, তুলনায় উপমায় শুধু সাদা আর সাদা। মেঝে সাদা, সাবান সাদা, তোয়ালে সাদা, অ্যাঞ্জেল ফুড কেক সাদা, কিন্তু শয়তানের কেক কালো চকলেট। মা সবকিছু সাদা কেন? প্রেসিডেন্ট বাস করে হোয়াইট হাউসে, মেরির শাবকটা বরফ সাদা, সান্তা ক্লজ সাদা, যা কিছু খারাপ তাই কালো। কালো বিড়াল মানে দুর্ভাগ্য। আমরা হুমকি দেই তোমাকে ব্ল্যাকমেল করব। মা তারা বলে না কেন হোয়াইট মেল করব? এইখানে যে একটা বর্ণবাদের যে বিষয়, সেই বিষয়টা চলে এসছে। এখন বর্ণবাদ একটা আলাদা ধরনের শোষণতন্ত্র, সেই শোষণতন্ত্র থেকে মুক্ত হওয়া প্রয়োজন। সেটাই কিন্তু নেগ্রিটিউড শব্দের ভেতরে এমএসএজেররা এটা বলেছেন, এমএসএজের বলেছেন। এখন ভারতের কালোতা, ভারতের কালোতা হচ্ছে, ভারতের আমি মনে করি ভারতের অন্যতম কালোতা হচ্ছে এখানকার বর্ণপ্রথা। ভারতের বর্ণপ্রথা, ভারতের বর্ণপ্রথা থেকে অবশ্যই মুক্ত হতে হবে। ভারত যদি বর্ণপ্রথা থেকে মুক্ত হতে না পারে, তাহলে ভারত মুক্ত হতে পারবে না। তো ভারতকে তো পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে পুঁজিবাদের হাত থেকে মুক্ত হতে হবে। ভারতকে পুঁজিপতিদের
সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে, ভারতকে ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত হতে হবে, ভারতকে জঙ্গিবাদ থেকে মুক্ত হতে হবে। এইগুলো কারা পারবে? এইগুলো পারবে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা দলিত, তারাই পারবে এই কাজ করতে। এবং এটাই হচ্ছে ভারতের কালতা। ভারতের কালতা মানে হচ্ছে ভারতের এই বর্ণবাদ থেকে, এই বর্ণবাদের আড়ালে যে শ্রেণী শোষণ, সেখান থেকে তাকে মুক্ত হয়ে আসতে হবে। তা যদি না হয়, নতুন করে যদি এখানে ব্রাহ্মণ্যবাদের সৃষ্টি হয়, এখানে ধর্ম সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটে, অসাম্প্রদায়িকতাকে পেছনে ফেলে দেওয়া হয়, তাহলে তো ভারতে মুক্তির আন্দোলন হবে না, ভারতে সমাজতন্ত্র তাহলে আসবে না। সমাজতন্ত্র নাম বলেন আর যে নামই বলেন, আপনার পুঁজিবাদকে ধ্বংস করে সেখানে সুসাম্যপূর্ণ, শোষণ বিযুক্ত, শোষণ মুক্ত একটা সমাজ আমাদের গঠন করতে হবে। সেই শোষণ মুক্ত সমাজ গঠন করার পূর্ব শর্ত হচ্ছে আপনার বর্ণবাদ থেকে মুক্ত হতে হবে অবশ্যই, এবং অবশ্যই আপনার এই ফেবলস থেকে, এই মিথোলজি থেকে আপনার রাজনীতিকে আলাদা করতে হবে। এবং এটা নিয়ে অনেক বড়, আমি এখনই যেটা বললাম, মিথোলজি থেকে রাজনীতি। মিথোলজি আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করেছে, মিথোলজির আমরা মিথোলজির দাস। এখন মিথোলজির দাস না হয়ে আমরা যদি মিথোলজির সহায়ক হতাম, বন্ধু হতাম, তাহলে মিথ আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেত। কিন্তু মিথকে যদি আমি পুজো করি, মিথোলজিকে যদি আমি পুজো করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মতাদর্শিকভাবে পরাজয় ঘটবে। কাজেই এটাকেই আমি ভারতের কালতা বুঝিয়েছি। ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত হয়ে আমরা যদি ভারতীয় পুঁজিপতিদের হাতে পড়ি, সেটা কিন্তু আমাদের লক্ষ্য না। কিন্তু 1947 সালে সেটাই হয়েছিল। এবং আমরা নিশ্চয়ই 23 বছর সংগ্রাম করেছিলাম বাংলাদেশকে পুঁজিবাদী দেশে পরিণত করার জন্য না। কিন্তু 1971 সালের পরে বাংলাদেশ তো পুঁজিবাদী দেশে পরিণত হয়েছে। এই জন্য তো আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করিনি। এটাই আমি মনে করি, এটাই হচ্ছে ভারতের কালতা এবং ভারতের বর্ণবাদ। এখান থেকে আমাদের মুক্ত হয়ে আসতে হবে। আচ্ছা ভাষা, আরেকটা আমার কাছে এখানে আরেকটা জিনিস একটু ইকো হচ্ছে মনে হচ্ছে, সেটি হচ্ছে কি যে ওই যে আপনি বললেন যে কালতার যে বিষয়টি, সেটি আসলে যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের ইতিহাসটা কি 47 থেকে আপনার ওই বেঙ্গল প্যাক্ট থেকে, আমরা ওই যে বইটা, সেই বইটাতে বেঙ্গল প্যাক্ট থেকে 7ই মার্চ আপনি যেটা আলোচনাটা করেছেন, তাতে করে আমার একটু রিকালেক্ট হলো একটা ব্যাপার। সেটি হচ্ছে যে আমরা সবসময় বাংলা সাহিত্যের ইতিহাসটা ক্রিটিসিজমের মধ্যে বা হিস্ট্রিক্যাল ক্রিটিসিজমের মধ্যে 47 থেকে শুরু করি কিংবা 71 থেকে আরম্ভ করি। আসলে 47 এর আগে তো আমাদের ইতিহাস আছে, সেই ইতিহাসটার অবস্থাটা কি একটু জাস্ট একটু কানেক্ট করা আছে। হ্যাঁ, সেটা আপনি দেখেন, 1947 সালের আগে আমরা ভারতবাসী ছিলাম। জি, আমি যেমন ধরেন আমাদের মাইন্ডসেটটা কি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কাদের বিশ্ববিদ্যালয়? এই বিশ্ববিদ্যালয়ের মালিককে, এই যে সংসদ ভবন, এই সংসদ ভবনের মালিককে, এই যে লুই আই কান এত বড় সংসদ ভবন করেছে, যেটা সারা বিশ্বের ভিতরে অদ্বিতীয় একটা স্থাপত্য কীর্তি, এই সংসদ ভবনের মালিককে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিককে, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমির মালিককে, এই সারা বাংলাদেশের মালিককে, এই মালিকানা এই দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ এইগুলোর মালিক। এই যে মালিকানার অনুভূতি, ওনারশিপ, এটা থাকতে হবে। তো বাংলাদেশের মানুষেরা কি মনে করে, ভারতবর্ষের তারা মালিক না? আমি মনে করি সারা ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ হয় না, এবং বাংলাদেশ ভারতবর্ষ একাকার। এবং ভবিষ্যতে এই ভারতবর্ষে জাতিভিত্তিক রাষ্ট্রপুঞ্জ গঠিত হবে, হতে বাধ্য, না হয়ে পারে না, এটা আমি মনে করি। জাতিভিত্তিক রাষ্ট্রপুঞ্জ, জাতিভিত্তিক রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের পুঞ্জ হবে, এটাই আমি মনে করি যে ভারতবর্ষের লক্ষ্য এবং ফেট। এবং এই ভাগ্য যদি বরণ করে ভারতবর্ষ, তাইলে ভারতবর্ষ মুক্তির দিকে যাবে, অন্যথায় যাবে না। আচ্ছা, আমরা যদি 47 সাল থেকে শুরু করে আমরা অনেক কিছুই বুঝতে পারবো না, সেই জন্য একটু পিছিয়ে যাওয়া। সেটা বেঙ্গল প্যাক্ট একটা বিষয় দিবে, কিন্তু বেঙ্গল প্যাক্টই তো শুধু না, আমাদের 1757 সালে যেতে হবে, আবার 1757 সাল শুধু না, তারও আগে যেতে হবে, যেটা আমি মনে করি গৌতম বুদ্ধ থেকে শুরু করতে হবে।
সবসময় আমি বলি ছাত্রছাত্রীদের বা অন্য জায়গাতেও বলি, গৌতম বুদ্ধ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে তিনি জয়লাভ করেছিলেন এবং স্থানীয় ভাষার অধিকার তিনি অর্জন করেছিলেন। স্থানীয় ভাষায় কথা বলার অধিকার, রাজকার্য চালানোর অধিকার অর্জন করার কারণেই পালি ভাষায় ত্রিপিটক রচিত হয়েছে। এবং স্থানীয় ভাষা আবার মুসলিম আমলে আপনার স্থানীয় ভাষার চর্চা হয়, স্থানীয় ভাষার চর্চা হয়, কিন্তু মুসলমানরা এই দেশে আরবি ফার্সি ভাষা দিয়ে তারা রাজকার্য চালিয়েছে। এবং এই আরবি ফার্সি ভাষা দিয়ে যে রাজকার্য চালিয়েছিল, সেখানকার যে শিক্ষা পদ্ধতি ছিল সেটা ব্রিটিশ শাসনে সেখানে ধ্বংস করে। এবং ব্রিটিশরা যে বাংলা ভাষা তৈরি করে, সেই বাংলা ভাষাও আবার ব্রাহ্মণ্যবাদী প্রভাবে পুষ্ট করার চেষ্টা করে। এটা স্বাভাবিক বাংলা ভাষা না। এবং এই বিষয়ে যারা ভাষা চিন্তা প্রকাশ করেছেন, বাঙালির প্রায় সব চিন্তাবিদ ভাষা চিন্তা প্রকাশ করেছেন, সেখানে সেগুলো পাওয়া যাবে। তো একটা বিকৃত ভাষা চিন্তা সেই সময় ঢুকেছিল, যেটাকে আমরা সব পোড়া মোড়া দাহ বা এই সমস্ত কথা বলে প্রকাশ করে থাকি। সেই প্যারাডাইমটা আছে। আপনার ভাষার উপরে যে আক্রমণ, সেই আক্রমণটা শুধু যে ব্রিটিশরা করেছিল তা না, পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙালির ভাষার উপরে আক্রমণ করেছিল, বাঙালির সংস্কৃতির উপরে আক্রমণ, শুধু বাঙালি না, পশ্চিম পাকিস্তানের যে জাতিসত্তাগুলো আছে তাদের উপরে আক্রমণ করেছিল। কারণ পশ্চিম পাকিস্তানের 7 ভাগ লোক কেবল উর্দু জানত, আর সব ছিল অন্য ভাষাভাষী। এখন উর্দু ভাষা চাপি দেওয়ার অর্থই ছিল আপনার একটা মানে জগদ্দল পাথর, চিন্তা প্রকাশের পথে অন্তরা, সেটা কিন্তু তারা করেছিল। সেই চেষ্টা তারা করে উর্দু, আরবি এইগুলোকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করেছিল, ওই সমস্ত হরফে, রোমান হরফে লেখার চেষ্টা করে। এইগুলো ছিল আক্রমণ, ভাষার উপরে আক্রমণ, সংস্কৃতির উপরে আক্রমণ করে একটা জাতিকে অন্ধ করে রাখা, দমন করা, পীড়ন করা এবং শোষণ ব্যবস্থাকে জারি রাখা। তো আপনি বাংলাদেশকে ভারতের সমস্যা থেকে আলাদা করে দেখা কঠিন। আমি মনে করি ভারতের সমস্যার সাথে বাংলাদেশের সমস্যা সম্পৃক্ত। মৌলানা ভাসানী এইগুলো নিয়ে অনেক কথা বলেছেন। এবং ভারতবর্ষ 47 সালে কেবল একটা ঐতিহাসিক পর্যায়ে এসে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হয়েছে। কিন্তু এই সাম্প্রদায়িক ভিত্তিতে যে বিভক্তি, এই বিভক্তি কতদিন থাকবে? একসময় মানুষ সাম্প্রদায়িকতা পরিত্যাগ করতে বাধ্য, কারণ সাম্প্রদায়িকতা হচ্ছে একটা ক্ষুদ্র জিনিস, এটা হচ্ছে একটা স্বার্থবাদী জিনিস। সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আমাদের সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসতে হবে বর্ণপ্রথা থেকে। বেরিয়ে এসে কৃষক শ্রমিকের রাজত্ব প্রতিষ্ঠিত করতে হবে, তাদের মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে, তাদের শিল্প সাহিত্য সৃষ্টি করতে হবে। এইটাই হচ্ছে এই প্যারাডাইমের মূল লক্ষ্য। 47 সাল থেকে আপনি শুরু করলে লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এখন লাহোর প্রস্তাব কেন হলো সেটা আপনাকে এই প্রশ্ন করতে করতে দেখবেন আপনাকে অনেক পেছনে যেতে হবে। তো কাজেই আপনি ভারতবর্ষ থেকে, আমি নিজেকে আমি একবার বা দুবার কলকাতায় গিয়েছি। কলকাতার বড় বড় যে রাস্তা, কলকাতার যে ঐশ্বর্য, 400 বছরের কলকাতা, রবীন্দ্রনাথের কলকাতা, নজরুলের কলকাতা, সত্যজিৎ রায়ের কলকাতা, আমাদের কলকাতা। এই কলকাতার যে চিত্তকে শুধু আমার তা আমি মনে করি না। এই কলকাতা সবই আমার। এই কলকাতা গড়ে উঠেছে বাংলার, পূর্ব বাংলার মানুষের সম্পদে, রক্তে ঘামে। শুধু কলকাতা না, দিল্লি গড়ে উঠেছে, শুধু দিল্লি না, ইউরোপের লন্ডন শহর গড়ে উঠেছে আমাদের রক্ত ঘামে, আমাদের টাকায়। এবং তারপরে পাকিস্তান আমলে 3টে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, করাচি, এইগুলো গড়ে উঠেছে আমাদের টাকা। আমাদের পূর্ব বাংলা, আমাদের বাংলাদেশের টাকায়, এই দেশের মানুষের রক্তে ঘামে এই দেশগুলো গড়ে, আমাদের এই টাকাগুলো ফেরত নিতে হবে, বাইরের অংশ থেকে ফেরত নিতে হবে। আর ভারত, যে ভারত আমাদের, সেই ভারত, আমি নিজেকে ভারতের, আমি প্রথমে আমার একটা প্যারাডাইম আছে, বাংলা জানা। এই বাংলা মানে অবিভক্ত বাংলা, আর ভারত জানা, এই ভারতবর্ষের আমি অধিবাসী। ভারতকে, বাংলাকে না জানলে, ভারতকে না জানলে, তারপরে 3 নম্বর হলো বিশ্ব জানা। আমার এই জানার প্যারাডাইমটা হলে বাংলা জানা, ভারত জানা, বিশ্ব জানা। যদি এইভাবে আমি না জানি তাহলে আমার কোনো কিছু জানা হবে না। তো এইটাই হচ্ছে পৃথিবীর প্রতি তাকানোর, বিষয়গুলোর প্রতি যে সমালোচনা করা, সেই সমালোচনা করার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা করতে হবে। আপনার বাংলাকে জানতে হবে, ভারতকে জানতে হবে, বিশ্বকে জানতে হবে।
তাহলে পর আপনার মনে হবে যে এই বিশ্বের মালিক আমি। এই বিশ্বের মালিক কেন? কয়েকটা পরাশক্তির কয়েকজন লোক, 1% লোক, 0.5% লোক না, তারা তো এই বিশ্বের মালিক না। এই বিশ্বের মানুষ হলো 700 কোটি মানুষ। তার ভেতরে অল্প কিছু মানুষ এই বিশ্বটাকে মনে করে তাদের মালিকানা। তারা এখানে বার দিয়েছে সম্পত্তি, সম্পদের অধিকার তারা গ্রহণ করেছে। তারা সমস্ত অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে তাক করে বসে আছে। আমাদের তারা বঞ্চিত করছে, আমাদের তারা শোষণ করছে। এটা তো মেনে নেওয়া যায় না। আপনাকে প্রথমে বিশ্বের অধিবাসী হিসেবে নিজেকে সত্যিকার ভাবে প্রমাণ করতে হবে যে আপনি বিশ্বের নাগরিক। আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক। আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলার নাগরিক। এইগুলো যদি আপনি না হন, আপনার এই অধিকারিত্ব বোধ যদি না জাগে আপনার ভেতরে, যেমন সারা চীন, বিশাল চীন, এই চীনকে একটা চীনে পরিণত করেছে মাও সেতুং। এই উদারতা, এই মহত্ব মাও সেতুং এর অবদান সারা বিশ্বকে উপহার। চীনের লোকেরা খেতে পারতো না, আপনি মেয়ে ভূত হয়ে থাকতো। মাও সেতুং কি করছেন? মাও সেতুং চীনাদের 3 বেলা পেট পুড়ে ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে চীনের যে উন্নতি, সেই উন্নতি সকলের ধরাছোঁয়ার বাইরে। এটা কি করে হলো? এর বেসমেন্টটা তৈরি করেছেন মাও সেতুং। 49-এর যে 49-এর যে বিপ্লব, সেই বিপ্লবটা কি করে হলো? সেই মাও সেতুং ওখানকার যে বহু জাতি, সেই জাতিসত্তা ভিত্তিক যে বিষয়গুলো, সেইগুলোকে তিনি অতিক্রম করার চেষ্টা করেছেন। কৃষক শ্রমিক, সত্যিকার যে শ্রমভিত্তিক বিভাজন, যে শ্রেণী বিভাজন, সেই শ্রেণী বিভাজনকে সামনে নিয়ে এসে তাদের নেতৃত্বে দেশে বিপ্লব সাধন করে, যেটা ভারতবর্ষেও করতে হবে। ভারতবর্ষে এটাকে করতে হবে। ভারতবর্ষে যদি ভারতবর্ষের যে কালোতাগুলো আছে, ভারতবর্ষের যে শোষণ শাসনগুলো আছে, সেই কালোতার চিন্তা দ্বারা উদ্বুদ্ধ হয়ে সেই শোষণ শাসন থেকে, বর্ণপ্রথা থেকে সহস্রাব্দী পর্যন্ত যে সমস্ত মিথ্যা ভাষণ দিয়ে আম্বেদকরের লেখা এই বিষয়ে আমি মনে করি বিষয় আমাদের প্রয়োজন। আম্বেদকর অ্যানিহিলেশন অফ কাস্ট, তার এই গ্রন্থের ভেতরে এই যে বর্ণপ্রথার যে মিথ্যা কথা, এবং সেই কথাগুলো উনি খুব ভালোভাবে ব্যক্ত করেছেন এবং উদাহরণ সহযোগে উনি এই কথাগুলো বলেছেন। এই বইটা আবার সম্পাদনা করেছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় তার ভূমিকার ভেতরেও অনেক কথা বলেছেন। তো কাজেই বর্ণপ্রথা থেকে উদ্ধার পাওয়ার জন্য আম্বেদকর একসময় বলেছিলেন যে হিন্দু ধর্ম এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেটা সংশোধনের অযোগ্য। তো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আমি আজকে বর্ণপ্রথার দ্বারা নিগৃহীত। তো আমি হিন্দু হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমি মৃত্যুবরণ করব হিন্দু না হয়ে। এটা আমার এখতিয়ার। এই কারণে তিনি এবং তার অনেক সহযোগী মিলে তারা হিন্দু ধর্ম পরিত্যাগ করেন। তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু বর্ণপ্রথা থেকে নিজেদের মুক্ত করা। তা আমি মনে করি বর্ণপ্রথা থেকে আমাদের মুক্ত হতে হবে সারা ভারতবর্ষকে। এবং আমাদের বাংলাদেশেও যে বর্ণপ্রথা আছে, সেই বর্ণপ্রথা থেকে যে শ্রেণী শোষণ আছে, সেই শ্রেণী শোষণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এটা হচ্ছে কালোতা চিন্তার মূল কথা। আচ্ছা, খুব আমরা মনোজ্ঞ আলোচনা হচ্ছে। এখানে অনেক দর্শকরা যুক্ত হয়েছেন, আমাদের অনেক দর্শকই ছিলেন। আসলে আমরা মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে, আমরা আবার নতুন করে আবার শুরু করেছি এর মধ্যেই। তারপরেও মাসুদুর রহমান, কিশোর কুমার ঝা এবং সুমন আচার্যকে দেখছি। এছাড়া আরো অনেক আলোচক অনেকেই ছিলেন, ফারুক সুমন ছিল, আরো অনেকেই ছিলেন। যাই হোক আর কি, তারা আসলে সমৃদ্ধ হচ্ছে। আর এই বিষয়টা একটু জটিল। আমি একটু বাসা ভাইয়ের কাছে একটু থিওরির দিকে যেতে চাই। আমাদের সময় অলরেডি 1 ঘন্টা চলে গেছে। যেটি ব্যাপার সেটি হচ্ছে যে রোলা বার্থ একটা থিওরি দিয়েছিলেন, ডেথ অফ দি অথার, এরকম একটা, মানে লেখকের মৃত্যু নামে। আর ঠিক একইভাবেই গায়ত্রী স্পিভাক বলেছিলেন ডেথ অফ দ্য ডিসিপ্লিন। এই যে বলেছেন, আসলে যে ক্রিটিসিজমের ক্ষেত্রে আমরা যতবার পড়ি ততবার মনে হয় যে দেবদাস যদি পড়ি তাহলে আমার মনে হয় যে অনেকবার পড়া যায়, এবং যতবার পড়ি ততবার করে নতুন করে একটা চিন্তা ধারণা তৈরি হয়। পদ্মা নদীর মাঝি পড়লেও একই রকম ব্যাপার তৈরি হয় যে এখন যে ক্রিটিসিজমের জায়গায় একটি মানে সমালোচনার বিষয়টা তো স্থির বিষয় নয়, এটা তো সময়ের সাথে সাথে যুগ, বাস্তবতা, রিয়েলিটি সবকিছু মিলেই সেটা পরিবর্তন হয়, রূপান্তর ঘটে। তো পাশাপাশি যেটি আপনার কাছে জানার একটা ব্যাপার সেটি হচ্ছে যে এই যে ডেথ অফ দ্য
ডেথ অফ দ্য অথার যে থিওরিটা রোলা বার্থ বলছেন, কিংবা একই রকম ডেথ অফ দ্য ডিসিপ্লিনের কথাটা বলছেন, এগুলো পুরনো হয়ে গেলেও আমরা একটু দর্শকদের জন্য যেটা বিষয়, যে আসলে কি অথর তার মৃত্যু ঘটে কিংবা ডিসিপ্লিনের কি মৃত্যু ঘটে, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, এটা বিষয়টা হলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। সেটা হলো ডায়ালেকটিক্স অফ নেচার গ্রন্থে ফ্রেডরিক এঙ্গেলস বলেছেন যে পৃথিবীর গতিটায় আছে দুটো জিনিস, একটা আপতিকতা, একটা আকস্মিকতা, একটা নেসেসিটি, একটা হলো চান্স। এবং গতিটা স্পাইরাল এবং সার্বিকভাবে অগ্রগামী, ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, পজিটিভ বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে কিন্তু অনেক তাত্ত্বিক অস্বীকার করেছে, অর্থাৎ ইতিহাসকে তারা অস্বীকার করেছে, ইতিহাসবাদ, ঐতিহাসিকতাবাদকে অস্বীকার করছে। অর্থাৎ পিছনে কি ছিল, সামনে কি হবে, এটা আর গুরুত্বপূর্ণ। ইতিহাসের মৃত্যু ঘটেছে, এটা তারা ডেথ অফ হিস্ট্রি, এটা তারা ঘোষণা করছেন। ডেথ অফ ডিসিপ্লিন, এটা তো হতে পারে না। উইদাউট ডিসিপ্লিন ইউ ক্যানট ডু। আমি যে আজকে কথা বলছি, এখানে সফটওয়্যারের ডিসিপ্লিন ছাড়া 1 সেকেন্ড আপনি চলতে পারবেন, এইগুলো করতে পারবেন? এটা এটা আসলে এই চিন্তাগুলোকে দিয়ে আমাদের পাশ্চাত্য কিছু চিন্তা আছে, যে চিন্তাগুলোকে দিয়ে আমাদের যে চিন্তার জগৎ সেটাকে অনেকটা ক্লামজি করা হচ্ছে, এবং এই চিন্তার তেমন কোনো সারবত্তা নেই। আবার অন্যদিকে রোলাবার্ট যে লেখকের মৃত্যু কথাটা বলেছেন, আপনি দেখেন এই যে পিকিং রিভিউ পত্রিকায় লেখক গোষ্ঠী বলে একটা আর্টিকেল ছাপালো, ওখানে লেখা আছে লেখক গোষ্ঠী। এখানে কোনো লেখকের নাম নেই। এই লেখক গোষ্ঠী হচ্ছে এই গ্রুপ অফ পিপল। যেমন আপনারা একটা ইশতেহার প্রকাশ করেন, আপনি যখন কোনো ইশতেহার প্রকাশ করেন তখন দেখবেন স্যাড জেনারেশনের ইশতেহার, এরকম এক একটা ইশতেহার এক একটা জেনারেশনের, যদিও ওগুলো কয়েকজন ব্যক্তি মিলে তৈরি করেছেন। যেমন আমরা সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের একটা ঘোষণাপত্র বা ইশতেহার তৈরি করেছি, কার্ল মার্কস এঙ্গেলস দুজন মিলে একটা কমিউনিস্ট পার্টির ইশতেহার তৈরি করেছিলেন। ইশতেহারগুলো আসলে বহু মানুষের সৃষ্ট। হ্যাঁ, যেমন রামায়ণ মহাভারত, শত শত মানুষ এই রামায়ণ মহাভারত লিখেছেন, এটা রবীন্দ্রনাথও বলেছেন এবং আরো অন্যরাও সেটা জানেন, তারা সেটা বলেন। শত শত মানুষ রামায়ণ মহাভারত লিখেছেন, বেদ লিখেছেন শত শত মানুষ। তো এরকম আপনার যখন ডেথ অফ দ্য অথর মানে কি, লেখকের ফিজিক্যাল মৃত্যু না। এই ডেথ অফ দ্য অথরের মানে হচ্ছে, এই ডেথ আমার যতদূর মনে পড়ে, ডেথ অফ দ্য অথর আমি অনেক আগে অনুবাদ করেছিলাম বাংলা ভাষায়। তো এই ডেথ অফ দ্য অথরের মূল অর্থটা হচ্ছে এই যে লেখকের যে কর্তৃত্ববাদ, সেই এই একই ধরনের একটা লেখা আছে মিশেল ফুকোর, দি অর্ডার অফ ডিসকোর্স, এবং আরেক সেই লেখাটার নাম আমি ভুলে গেছি, সেটা অথর সম্পর্কে এই মুহূর্তে আমি সেটা ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে লেখকের মৃত্যু ঘটে না, লেখক একটা প্রেজেন্টার, একটা সূত্র ধারণ করে উপস্থাপন করে। যেটা আমি এর আগে কোনো একটা প্রসঙ্গে বলেছিলাম যে রাইটিংস আর কোটেশনস উইদাউট কোটেশন মার্ক। তাই যদি হয় তাহলে এখানে আমি বলতে তো কিছু থাকলো না। ডেথ অফ দ্য অথরের এটা হলো একটা অর্থ। আর একটা অর্থ হলো আমার অহম থেকে যে জিনিস বেরোবে, এটা লেখা হবে না। এই অহমের মৃত্যু, অর্থাৎ লেখক কেন্দ্রিকতা, এই লেখক কেন্দ্রিকতার মৃত্যু হলো ডেথ অফ দ্য অথর। এখন লেখক কেন্দ্রিকতার মৃত্যু, এই কথাটা শব্দটার সাথে দুটো বিষয় জড়িত। একটা হচ্ছে পাঠক কেন্দ্রিকতা, আর একটা হচ্ছে ভাষা চিন্তা। পাঠক, এখন আমাদের, আপনি জানেন পাঠকের মৃত্যু নামে আমাদের একটা গল্প আছে অনেক আগে থেকে। এটা আমরা যখন এখানে রোলা বাত নিয়ে আলোচনা হয়েছে, বাতের উপরে আলোচনার আগে আমরা পাঠকের মৃত্যু ওই গল্প করেছি। পাঠকের মন অন্যরকম হয়ে গেছে, এখন আর ওই গল্প তার পড়তে ইচ্ছে করে না। এটা হলো পাঠকের মৃত্যু। কিন্তু পাঠকের জন্ম মানে কি, এইখানে হলো মূল প্রশ্নটা। পাঠকের মৃত্যুর মূল প্রশ্নটা তো পাঠকের জন্মের ভেতরে, যে পাঠক, এইটা নিয়ে রবীন্দ্রনাথের অনেক বিতর্ক আছে। রবীন্দ্রনাথ দীর্ঘ কথা অনেক কথা লিখেছেন। পাঠক যেমন চান তেমন করে যদি পেতে চান,
তাহলে হবে না। পাঠককে খুঁজতে হবে লেখক কি চান, সেই বিষয়টা তাকে খুঁজে বের করতে হবে। তো এই বিষয় নিয়ে বিতর্ক আছে, এবং বিতর্কটা উস্কে দিয়েছে হলো ভাষা চিন্তা। ভাষা চিন্তায় বলছে যে আপনার কাছে একটা বাক্য আপনার কাছে একভাবে প্রতিভাত হয়, আমার কাছে আরেকভাবে প্রতিভাত হয়। কিসের জন্য? ভাষার জন্য। ভাষা এই খেলাটা করতে পারে কিসের জন্য? সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড এটা থাকার কারণে এই ঘটনা ঘটে। আপনাকে আমার সিগনিফায়ার আপনাকে অন্য সিগনিফাইড দিল, এবং আপনি অন্যদিকে চলে, আমি একটা শব্দ বললাম, আপনি সেই শব্দ নিয়ে অন্যদিকে আপনার মনটা ধাবিত হয়ে গেল। এটার জন্য ভাষা পদ্ধতি দায়ী আর আপনার মনোভঙ্গি দায়ী। তাহলে কি হলো? এইখানে আপনি লেখক যা বলতে চান সেই কথাটা পাঠকের কাছে পৌঁছলো না। আসলে লেখক যে কথাটা বলতে চান, উত্তর আধুনিকতাবাদী বা সাম্প্রতিক চিন্তাশীল যারা, তারাও এটা বলেছেন যে যখন একজন লেখক একই লেখা দুবার, একই লেখা সংশোধন করেন বা উন্নত করার চেষ্টা করেন, তখন আসলে দ্বিতীয় লেখক ওখানে হস্তক্ষেপ করেন, যেটা অনেক আগের ফিলোসফি, যে এক নদীতে দুবার হেরাক্লিটাস, এক নদীতে দুবার ইট মার। তো ওরকম এক কবিতা আপনি দুবার লিখতে পারেন না। তো কবিতা একবার লেখা হয়ে গেলে এই জন্য আপনার কবিতা একবার লেখা তাৎক্ষণিকভাবে যে অনুভূতিটা ধারণ করেন আপনি, তার ভেতরে যে জায়মানতা থাকে, যে ওম থাকে, যে নেসেন্ট ফিলিংস থাকে, সেইটাই হলো আসল অনুভূতি। প্রথম চুমু খাওয়ার মতো সেই অনুভূতিটা, সেই অনুভূতিটা কেউ ভোলে না। সেই অনুভূতির মতো পবিত্র এবং উত্তেজনাপূর্ণ আর কোনো কিছু হয় না। তো এই বিষয়টা হচ্ছে পাঠকের জন্ম, অর্থাৎ পাঠক হতে হবে সক্রিয়, নিষ্ক্রিয় পাঠকতা চলবে না, যেটা রোলা বার্থের লেখার ভেতরে আছে। দুই ধরনের পাঠক, একটা রাইটারলি, একটা রিডারলি। রিডারলি হলো পাঠকমূলক, লেখকমূলকের উল্টো, নিষ্ক্রিয় পাঠক। আর রাইটারলি পাঠক হচ্ছে যে নিজেই লেখক। অর্থাৎ লেখকের সেই চেতনা থাকতে হবে, যে চেতনা দিয়ে লেখক ওই সাহিত্য সৃষ্টিটাকে অনুধাবন করতে পারবেন অত্যন্ত শক্তিশালীভাবে, এমনকি লেখককে ছাড়িয়ে চলে যেতে পারবেন। এর উদাহরণ কি? এর উদাহরণ আবু সঈদ আইয়ুব। আবু সঈদ আইয়ুব যে দার্শনিক চিন্তা আলোচনা করেছেন রবীন্দ্রনাথের পান্থজনের শাখা, পথের শেষ কোথায়, এই সমস্ত গ্রন্থে যে সাহিত্যগুলো করেছেন, চিন্তা প্রকাশ করেছেন, অনেকেই বলেছেন যে এই সাহিত্য চিন্তাগুলো তিনি আসলে আরোপ করেছেন রবীন্দ্রনাথের কবিতার উপরে বা সাহিত্যের উপরে। এগুলো তিনি আরোপ না করলেও এখানে করলে দেখা যেত যে রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তাটা অতদূর প্রসারিত হয়নি। এই যে এখানে পাঠক আবু সঈদ আইয়ুব যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়লেন বা অন্য সবগুলো পড়লেন, এই পাঠক কিন্তু লেখকমূলক পাঠক, অর্থাৎ এই পাঠক নিজেই লেখক। এইটাই হচ্ছে লেখকের মৃত্যুর ব্যাপার। এখানে লেখকের মৃত্যু ঘটছে, লেখকের মৃত্যু ঘটতেছে মানে লেখক হুইম দিয়ে চালিত হচ্ছে না। আবু সঈদ আইয়ুবের যে সংজ্ঞা, সাহিত্যের সংজ্ঞা, সব কজন মহাকবি মিলে একটা মহাকাব্য রচনা করবে, সব কজন মহাজন মিলে একটা মহৎ চিন্তা বলয় সৃষ্টি হবে, এইটাই হলো আলটিমেট গোল। এবং সেই লক্ষ্যে কাজ করাই হলো সাহিত্য সাধনা, শিল্প সাধনা। তো কাজেই লেখকের মৃত্যু মানে এখানে দুটো পয়েন্ট আছে। লেখকের মৃত্যু মানে হচ্ছে লেখকের যে অধিবিদ্যা, ডেথ অফ দ্য মেটাফিজিক্স অফ রাইটার। আর লেখকের মৃত্যু মানে হচ্ছে পাঠকের, সক্রিয় পাঠকের জন্ম। আর আরেকটা 3 নম্বর অর্থ হলো লেখকের মৃত্যু মানে হচ্ছে ভাষার যে পদ্ধতি, সেই ভাষার পদ্ধতির যে সিগনিফায়ার এবং সিগনিফাইডের যে ঐক্যজোট এবং তাদের যে ভাঙন, এবং তাদের দ্বারা যে অর্থের একটা ক্ষেত্র তৈরি করা হয়, অসীম ক্ষেত্র তৈরি করা হয়, সেই অসীম ক্ষেত্রের ভেতরে যে অবগাহন করা, সেটাই হচ্ছে আপনার ভাষার সৃষ্টিশীলতাকে জানা। সেই ভাষার সৃষ্টিশীলতাকে জানতে গেলে পাঠককে অভিজ্ঞ হতে হবে এবং সৃষ্টিশীল হতে হবে এবং জ্ঞানী হতে হবে। এই জ্ঞানী পাঠকটাই হচ্ছে লেখকের মৃত্যুর কারণ। এটাই হচ্ছে আমি ডেট অফ দ্য অথর বলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মানে আমরা আসলে যেটি ব্যাপার সেটি হলো পাশাপাশি একটা ব্যাপার, সেটি হচ্ছে যে আপনি আমাদের সাথে যে এই যে আড্ডা হচ্ছে, সেই আড্ডায় অনেকেই আছে এবং তারা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনি তাদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং আপনার আলোচনায় তারা সমৃদ্ধ হচ্ছে, এই বিষয়টা তারা জানিয়েছে এখানে যে চ্যাট বক্স আছে নানাভাবে।
তো এখন যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আপনি কিন্তু একটা ঘরানার ব্যাপারে দেখা যাচ্ছে ভাষা ভাই, যে সেটি হলো যে আপনি কিন্তু ওয়েস্টার্ন যে থিওরি বা তত্ত্ব, সেটার চাইতে আপনি কিন্তু একটা ঝোঁক কিংবা জোর দিচ্ছেন আমাদের এদেশীয় যে সমালোচনার কনটেক্সট সেইটাকে। এবং এটা খুবই আগ্রহের বিষয়, এবং আমি মনে করি এটা আমাদের জরুরি যে আমরা যদি একটা কলোনিয়াল চিন্তাকে যদি অস্বীকার করতে চেয়ে আবার যদি কলোনিয়াল হয়ে যায়, আবার যদি ওই বৃত্তের মধ্যেই থাকি, আবার যদি ওরকম একটা জায়গার মধ্যেই ঘুরে ফিরে চলি বা ওই জায়গাতেই থেকে যাই, তাহলে তো আমরা আসলে পোস্ট কলোনিয়াল কিংবা যে কথাটা বলি শুধু কথার কথাই থেকে যায়, আবার তো আমরা ওই বৃত্তের মধ্যেই ঢুকে যাই। আপনি ঠিকই বলেছেন হুম। শহীদ ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা উত্থাপন করার জন্য। এইখানে যে বি উপনিবেশায়ন, এই চিন্তার আমি বিরোধী। আর আমি এই চিন্তার আমি বিরোধী, আর আমি উপনিবেশ বিরোধী এই চিন্তারও আমি বিরোধী। অর্থাৎ এইটাকে বুঝতে হবে যে আমি অবশ্যই উপনিবেশবাদের বিরোধী চিন্তা করি, কিন্তু আপনাকে উপনিবেশ শব্দটাকে আপনাকে অন্যভাবে প্রকাশ করতে হবে। আপনাকে আজকের দুনিয়ায় বসে আপনার নিজের ভাষায় কথা বলতে হবে, যে আমি কথা বলবো, আমি পলাশি চিন্তা কথা বলবো, আমি কথা বলবো, আমি শালপাতার চিন্তায় কথা বলবো, যে এটা আমার শালপাতা চিন্তা। শালপাতা চিন্তাই বলে দেবে যে এটা উপনিবেশ বিরোধী চিন্তা। কিন্তু আমি শালপাতা চিন্তা না বলে আমি উপনিবেশ বিরোধী চিন্তা বলবি, উপনিবেশায়ন, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হবে না। আপনাকে আপনার মতো করে সৃষ্টি করতে হবে সাহিত্য। আপনার যতদূর সম্ভব আপনার যে মৌলিকত্ব, আপনার আপনার যে জাতীয়তা, যে জাতিসত্তা, সেইগুলোকে আপনি, আপনার যে কালচার, সেগুলোকে আপনি তুলে ধরবেন। আপনি সারা বিশ্বের সাথে আলিঙ্গন করবেন, সেখান থেকেও অবশ্যই দিবেন। আমরা কোনো মতেই কোপমণ্ডুক না। বিশ্বের সংস্কৃতি আমার সংস্কৃতি, আমি বিশ্বের অধিবাসী, বিশ্বকে জানতে চাই, এটা আমি আগেও বলেছি। কিন্তু জাতিভিত্তিক আপনার সংস্কৃতির দিকেও আসতে হবে, আন্তর্জাতিক সংস্কৃতির দিকেও আস্তে আস্তে যেতে হবে। শেষ পর্যন্ত আসলে সর্বহারার সংস্কৃতি একমাত্র সংস্কৃতি, কৃষক শ্রমিকের সংস্কৃতি একমাত্র সংস্কৃতি। কারণ কৃষক এবং শ্রমিকরাই কিন্তু সৃষ্টিশীল, আসল সৃষ্টিশীল এরাই। তো আপনার এই যে পাশ্চাত্য সাহিত্য চিন্তা, যেমন বাঙালির যে সাহিত্য চিন্তা আছে, শক্তিশালী সাহিত্য চিন্তা, এটা বাংলা সাহিত্যে কিন্তু প্রতিফলিত না। বাঙালির বুদ্ধিভিত্তিক চিন্তার ভেতরে এটা প্রতিফলিত না, এটা আমি শিওর। কারণ এটা আমি এই বিষয়ে জেনেই আমি এই কথাটা বলছি। অর্থাৎ বঙ্কিমচন্দ্র, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের, আবু সৈয়দ আয়ুব, এদের যে শক্তিশালী সাহিত্য চিন্তা আছে, যে সাহিত্য চিন্তাকে আপনি পাশ্চাত্য সাহিত্য চিন্তার আলোকে বিবেচনা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু পাশ্চাত্য সাহিত্য চিন্তা বলতে পারবেন না, ভারতীয় সাহিত্য চিন্তাই বলতে হবে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা খুব কম হয়েছে, গবেষণা বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু গবেষণা হয় না। এটাই হলো দুঃখের বিষয় যে আমাদের যখন 20 শতকের সাহিত্য তত্ত্ব বই প্রকাশ হলো বাংলা একাডেমি থেকে, তখন আমার স্যার ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছিলেন নজরুল ইসলামের যে সাহিত্য চিন্তা আছে, এটা আমি এই বই পড়ার আগে জানতাম না। তো এই যে নজরুল ইসলাম তো শক্তিশালী সাহিত্য চিন্তার অধিকারী, যেটা আমি নজরুল ইসলামের সাহিত্য ভাবনা, এই বইটা আমার প্রকাশ হয়েছে আপনার এর মাধ্যমে, ওই যে এই যে আপনার এই বইটা প্রকাশ করেছিল নজরুল একাডেমি, এই নজরুল ইসলামের সাহিত্য ভাবনা। এইখানে কিন্তু নজরুল ইসলাম কবিতায় কি বলেছেন সেই কথাগুলো না, এইখানে আছে উনি কি চিন্তা প্রকাশ করেছেন সেটা। কবিতার ভিতর দিয়ে কি সব বক্তব্য দিয়েছেন সেটা না, তিনি চিন্তা করেছেন কি, সেই চিন্তা মূল কথাগুলো এখানে প্রকাশ করা হয়েছে। তো এই নজরুল ইসলামের যে সাহিত্য চিন্তা আছে, সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতন মানুষ সেটা আগে জানলেন না কেন? আমি সৈয়দ মঞ্জুরুল ইসলামকে আমার শ্রদ্ধা স্যার শুধু না, আমি তো ওই ডিপার্টমেন্টের ছাত্র। উনি একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিত্ব, উচ্চ মানের মাপের সাহিত্যিক। কিন্তু উনি কেন এই কথা বললেন? তার কারণ এই বিষয়ে চর্চা ছিল না, এই বিষয়ের কোনো ধারা ছিল না। তা সেটা আমি শুধু
শুধু নজরুল ইসলামের না, আরো অনেকেরই ওখানে আমাদের বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী থেকে শুরু করে আরো অনেকের নিজস্ব সাহিত্য চিন্তা আছে, শক্তিশালী সাহিত্য চিন্তা আছে। সেই সাহিত্য চিন্তাগুলোকে লোকেট করার কিন্তু আমি চেষ্টা করেছিলাম। আপনি যখনই দেখবেন হিউজ নাম্বার অফ বুকস যা লেখা হয়েছে, যে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখবেন সেখানে পাশ্চাত্য চিন্তার প্রভাব, রবীন্দ্রনাথের সাহিত্যে কতটুকু রোমান্টিসিজমের প্রভাব, এইভাবে আপনার প্রতিটা ফেজে। তারপরে বোদ্দেয়ারের প্রভাব কতটুকু, বোদ্দেয়ার ছাড়া তো চলে না। এখন এই যে তিরিশিরা বা তার আগে যারা, এখন সবসময় যদি আপনি এইভাবে আরোপ করেন, তাহলে আপনার নিজের আর কি থাকলো, আপনার নিজস্বতা বলতে কি থাকলো? আপনি যদি কোনো কিছু করতে চাইলেই আপনি পাশ্চাত্য চিন্তার ধার নেন। এখন আপনি বলবেন আপনি তো মার্ক্সবাদের ধার নিচ্ছেন। আমি হ্যাঁ, অবশ্যই মার্ক্সবাদের ধার কেন নেব না, পাশ্চাত্য সব চিন্তাকেই আমি ধার নেব, আমার মতো করে আমি ধার নেব। এই যে আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিকার, উনি ফরাদ বাজারের ওখানে এসেছিলেন একসময়, সেখানে বেশ অনেকক্ষণ 1.5 ঘন্টার মতো উনি কথা বলেছিলেন। তো ওখানে কিন্তু উনি স্থানীয় চিন্তাগুলোকে গুরুত্ব দিয়েছিলেন, স্থানীয় চিন্তাগুলোকে। যেমন ধরেন লালনের চিন্তা একটা স্থানীয় চিন্তা, লালনের চিন্তা যে স্থানীয় চিন্তা, এই চিন্তাকে গুরুত্ব দিয়ে আমি একটা চিন্তা আবিষ্কার করছি। আসলে এটা আমার আবিষ্কার না, লালনের আবিষ্কার, আমি সেটা পয়েন্ট আউট করছি। সেই চিন্তাটা কি? ভাটি চিন্তা। লালন বলেছেন আমরা 12 ভাটির দেশের লোক, এটা লালন বলছেন। এখন ভাটি দেশের লোক হয়ে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন, নিজেকে টিকায় রাখবেন, নিজেকে উন্নত করবেন, এটা আপনাকে ভাবতে হবে। ভাটি চিন্তা হলো এটাই হলো ভাটি দর্শন। এই কথাটা বলার জন্য আমি লালন ও বাঙালি এই বইটা লিখছি, ভাটি চিন্তা প্রকাশ করার জন্য, ভাটি দর্শন প্রকাশ করার। আপনি ভাটি দেশের মানুষ হিসেবে যদি চিন্তা না করেন, আপনি পাহাড় সমৃদ্ধ এলাকার মানুষ হিসেবে যদি নিজেকে চিন্তা করেন, তাহলে পর আপনি আপনার দেশের উন্নয়ন, আপনার যে পানি সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারবেন না। ভাটি দেশের মানুষ হয়ে চিন্তা করে আপনাকে সমাধান করতে হবে। তো পাশ্চাত্য চিন্তাকে অবশ্যই আমরা গ্রহণ করব। আমরা যে মুসলমান, আমরা তো মধ্যপ্রাচ্যের চিন্তাকে গ্রহণ করেছি, করে না আমরা মুসলমান হয়েছি। আমরা যে ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণইজমকে গ্রহণ করেছি, তো সেগুলো তো আমাদের এখান থেকে আসেনি, সেগুলো তো পাশের দেশগুলো থেকে এসছে। তো সেই জিনিসগুলোকে তো আমরা গ্রহণ করেছি। তো কাজেই আমরা ইসলামকে যদি গ্রহণ করতে পারি, যে ব্রাহ্মণ্যবাদকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে মার্ক্সবাদ আমরা গ্রহণ করতে পারবো না কেন? কিন্তু মার্ক্সবাদকে গ্রহণ করা মানে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান না। এটা আপনি আমাদের 52 সালে আমাদের দেশে 4 জন মার্ক্সবাদী নেতা স্ট্যালিনের সাথে দেখা করেছিলেন। তাই স্ট্যালিন বলছেন তারা বলছেন এটা আপনার নির্দেশ, আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা যখন বললেন, তখন স্ট্যালিনের উত্তর দিলেন যে এটা আমার নির্দেশ নয়, এটা আমি আলোচনা করলাম, আপনারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তো আপনাকে সবসময় এই কথাটা মনে রাখতে হবে, যারা সত্যিকার জিনিয়াস তারা কখনো আপনার উপরে বলবে না যে এটা আপনি করেন। তো আপনার মাও সেতুংয়ের দেশের লোকেরাও কখনো মনে করে না যে আপনি মাও সেতুংকে বাংলাদেশের বা ভারতের চেয়ারম্যান মনে করেন। চীনের চেয়ারম্যান কোনোদিন ভারতের চেয়ারম্যান হতে পারে না। চীনের ব্যক্তিদের মাও সেতুংয়ের চিন্তাধারায় আমি উদ্বুদ্ধ হতে পারি, কিন্তু আপনাকে তো আপনার মতো করে চিন্তাগুলো উদ্ভাবন করতে হবে। এই বিষয়টাকে, এই যে নিজের মতো করে চিন্তা কিভাবে উদ্ভাবন করা যায়, সেই চিন্তা উদ্ভাবন করার মানুষই কিন্তু আমি 20 শতকের সাহিত্য তত্ত্ব বইটা অনুবাদ করেছি বিশ্বের অন্যান্য দেশের চিন্তাকে বোঝার জন্য। এবং আমি মনে করি সারা বিশ্বের সব রকমের চিন্তার সাথে পরিচিত থাকলেই কেবল আপনি আপনার নিজস্ব চিন্তা করতে পারবেন, আপনার ভারতীয় চিন্তা করতে পারবেন, আপনার যে বাঙালির চিন্তা সেটা করতে পারবেন। এবং এই কারণেই আমি ভারতবর্ষের যে ব্রিটিশ উপনিবেশ বিরোধী যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের যে বিপক্ষে যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলো থেকে সারমর্ম নিয়ে বা ইঙ্গিত নিয়ে তার যে কলাকৌশল ছিল, সেইগুলোকে আমাদের পরিভাষা হিসেবে গ্রহণ করে একটা প্যারাডাইম তৈরি করে আমাদের সাহিত্য চিন্তার, আমাদের রাজনৈতিক চিন্তার একটা ন্যারেটিভস যাতে তৈরি করা যায়, সেই চেষ্টায় আমি করছি। এইটাই আমার লক্ষ্য।
যে আমাদের জনগণের আর্থিক মুক্তি দিতে হবে। সেই আর্থিক মুক্তি দেওয়ার জন্য আগে চিত্তের মুক্তি দিতে হবে। সেই চিত্তের মুক্তি দেওয়ার জন্য এই নিজস্ব ন্যারেটিভস তৈরি করতে হবে। সেই ন্যারেটিভসগুলো তৈরি করার জন্য নিজস্ব পরিভাষা, নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা বলয় তৈরি করতে হবে, নিজস্ব কৌশল তৈরি করতে হবে। সেই জিনিসগুলো থেকেই আমি আমার এই সাহিত্য চিন্তাগুলো করে যাচ্ছি একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা আমরা আসলে শেষের দিকে এসেছি বাশার ভাই। আমরা বুঝতেই পারছি যে আসলে যে সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা, এটা যে বাস্তবতা বর্জিত নয় এবং একটা যে বড় চেতনা ধারক, এবং সে চেতনাটা হচ্ছে আমাদের দেশ, জাতি এবং আমাদের দেশের যে বিদ্রোহ, আমাদের দেশের যে ঐতিহ্য এবং আমাদের মানুষের যে সংকট, সেখানে যে অসমতা, সেখানে মানুষের যে দ্বন্দ্ব, বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইয়ের ভেতর দিয়েই আসলে সবকিছু পরিচালিত, এবং সেটাকে বিচ্ছিন্ন করে আমাদের সাহিত্য সমালোচনা কিংবা সাহিত্য আলোচনার কোনো মানে নেই। বাশার ভাই যেটা আলোচনা, সে বাশার ভাইয়ের আলোচনা, আফজালুল বাশারের আলোচনার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এটা একটু ডিফারেন্ট। এবং আমরা অনেক সাহিত্য সমালোচক তার লেখাপড়া পড়ি, যেমন একেবারেই আমরা যদি একের পর এক অনেক তাত্ত্বিকের যদি রেফারেন্স দেই, মানে ওয়েস্টার্ন তাত্ত্বিক দিয়ে, যেমন মরিস ব্লাশো কিংবা ক্লদ লেভি স্ট্রাউস, তারপরে মার্কস তো আছেনই, তাছাড়া অন্য আশেপাশে পোস্ট যারা আছেন, ফুকো, দেরিদা কিংবা হোমি ভাবা, এইসব নিয়ে মানে বিস্তর চলছে অনেক রকম। কিন্তু আফজালুল বাশারের সাহিত্যতাত্ত্বিক ডিসকাসের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট একটা ব্যাপার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি পাশ্চাত্য জিনিসটাকে ঠিক ওইভাবে সরল করে, ওইভাবে অ্যাকসেপ্ট করে তার মধ্য দিয়ে দেখতে চাইছেন না। তিনি আসলে আমাদের দেশের যে বিদ্রোহ, লড়াই, আমাদের দেশের যে সংগ্রাম, আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের দেশের যে ইতিহাস, আমাদের দেশের সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের ভেতর দিয়ে আমাদের যে সাহিত্য, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিদ্রোহের তত্ত্ব, সেটা তিনি সামনে আনতে চাইছেন। এবং সেই ক্ষেত্রে যেটি ব্যাপার, সেটি হচ্ছে যে একটু নতুন একটি ধারণা, নতুন একটি দিকপাত আমরা তার আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি, যেটা একেবারেই মানে নতুন তো বলতেই হবে। কিন্তু আফজালুল বাশার নতুন নন, উনি দীর্ঘ 30-35 বছর ধরে এই লাইনে কাজ করছেন, এবং কাজ করতে করতে তিনি এক ধরনের একটা প্রাতিষ্ঠানিক জায়গায় চলে গেছেন। এবং প্রাতিষ্ঠানিক জায়গায় চলে যাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু থেমে নেই, এখনো কাজ করছেন। এবং আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনছি, আমি যতই তাকে বলি যে রোলা বার্থ এই কথা বলেছে, আমি যতই তাকে বলি যে আসলে এই গায়ত্রী স্পিভাক এই কথা বলছেন, কিংবা ফুকো এই কথা বলছেন, কিংবা দেরিদা এই কথা বলছেন, দেরিদার ডিকনস্ট্রাকশন থিওরি এরকম, কিংবা ফুকোর যে তত্ত্ব, সে তত্ত্বটা এরকম, উনি কিন্তু ঘুরে ঘুরে আবার ফিরে আসছেন যে আসলে দেশের যে চিন্তা, দেশের যে তত্ত্ব, দেশের যে লড়াই, দেশের প্রান্তিক মানুষের সংগ্রাম, দেশের মানুষের হ্যাভ এবং হ্যাভ নটস এর যে ব্যাপারটি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যে তৃতীয় বিশ্ব কিংবা সাম্রাজ্যবাদ বিরোধী যে চিন্তা, সেই জায়গা থেকে সাহিত্য সমালোচনাটাকে না দেখলে আমাদের আসলে কিছু হবে না। সেক্ষেত্রে তিনি নজরুলকে নতুন করে ইনোভেট করেছেন, ক্রিয়েট করেছেন। আমরা নজরুল সম্পর্কে আসলে এক ধরনের নেগলিজেন্সি আমাদের আছে। আমাদের জাতীয় কবি নজরুল, পশ্চিমবঙ্গে নজরুল নিয়ে কিন্তু তেমন আলোচনাই নেই, কোনো কাজকর্ম হয়ওনি। কিন্তু বাংলাদেশে নজরুল নিয়ে যে কাজকর্ম হয়েছে, সেটা কিন্তু এক ধরনের সীমিত। নজরুলকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি এই বিষয়ে। এই যে কাজী নজরুল ইসলাম, আমি একটু শেষ করি, আপনাকে দিচ্ছি, তারপর আমরা শেষে চলি। তাহলে আমরা নজরুলকে দেখতে পাচ্ছি যে ব্যবহার করছে, নজরুল নামে একটা ইউনিভার্সিটি, এবং নজরুল আমাদের জাতীয় কবি, নজরুল নিয়ে আমরা নানা রকম কাজকর্ম করছি। আসলে সেটা কি আসলে মানে বাংলাদেশ যেহেতু একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালি রাষ্ট্র, সেই কারণে নজরুলকে নিয়ে আমরা লাফালাফি করছি, নাকি নজরুল আসলে প্রান্তিক মানুষের অংশীদার, নজরুলের মধ্যে যে নজরুলের তত্ত্ব, নজরুলের চিন্তা, এই বিষয়গুলো কিন্তু আফজালুল বাশার নতুন করে নিয়ে এসছেন আমাদের সামনে। এবং তার যে আমরা যদি বলি পোস্ট কলোনিয়াল, আমরা যদি বলি সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা, সেটা তিনি মনে করছেন যে জায়ান্ট ফিগার হচ্ছে নজরুল। এবং নজরুল যেভাবে হিউমিলেটেড হয়েছে, নজরুল যেভাবে আমাদের আলোর বাইরে চলে গেছে, নজরুল যেভাবে
প্রান্তে চলে গেছে, নজরুলের কিন্তু এই সময়ে আসলে আমাদের সামনে চর্চার বা চিন্তা করার ভাবনার খুব বেশি দরকার এবং বেশি সময় জরুরি হয়ে গেছে। আমি মানে আমার ভাবনাগুলো হয়তো একটু উল্টোপাল্টা হচ্ছে, তার কারণ আমি একটু ইমোশনাল হয়ে গেছি। তার কারণ নজরুলের ব্যাপারে, নজরুলের বিষয়টা যখন ভাবি, তখন আসলে সত্যি সত্যি বাশার ভাইয়ের সাথে আমার গতকালও আলাপ হয়েছে, এর আগেও আলাপ হয়েছে, এবং তিনি আমাদের পত্রিকায় লেখালেখির সূত্রে যে জিনিসগুলো সামনে এনেছেন, আমার কাছে মনে হয়েছে একটা নতুন ইনোভেশন। সেই ইনোভেশনের একটা মার্কিং জায়গায় আছে নজরুল, এবং নজরুলকে তিনি নতুন করে চিন্তা করছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে নজরুলকে আমরা দেখতে পাচ্ছি, চিন্তা করতে পারছি, জানতে পারছি। এবং সেই সাথে নজরুলের গতানুগতিক পাঠগুলো যেগুলো আছে, নজরুল সাম্যবাদী, নজরুল গাই সাম্যের গান, নজরুল মার্ক্সবাদী, নজরুল যুগের না হুজুগের কবি, ইত্যাদি ইত্যাদি আমরা বলি, কিন্তু নজরুলের বেসিক ধারণাটা, সেই ধারণাটা কিন্তু আব্দুল বাসার সামনে নিয়ে এসছে। এইটা আমাদের খুব ইন্টারেস্টিং বিষয়, এবং আমি দর্শকদের এবং শুভানুধ্যায়ীদের এবং যারা এই অনুষ্ঠানে আছেন তাদের সবাইকে যেটা জানাতে চাই, আব্দুল বাসারের যে সাহিত্য তাত্ত্বিক ডিসকাস, সেটা কিন্তু ওয়েস্টার্ন ফরম্যাটকে ডিবে করছে, মানে আমি বলবো যে বাতিল করছে না ঠিক, ওয়েস্টার্ন ফরম্যাটকে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জের জায়গায় আমি মনে করি যে আব্দুল বাসারের যে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, সেটা হচ্ছে কি আমাদের দেশের যে যা কিছু আছে সেই জিনিসটা নিয়েই তিনি ওয়েস্টার্ন তত্ত্বকে চ্যালেঞ্জ করেন, আমাদের জিনিসটাকে স্বীকার করে নিয়েই, এবং আমাদের যা কিছু আছে সেই জিনিসটা যে অনেক বড়, অনেক বিশাল, এবং সেখানে যে লড়াই, সেটা যে সংগ্রাম, এটা ল্যাতিন আমেরিকা হোক কিংবা আফ্রিকা হোক কিংবা এশিয়া হোক, এই অঞ্চলের যে লড়াইয়ের সাথে প্রায় একই লড়াই, সেই লড়াইটাকে তিনি ওয়েস্টার্ন একটা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে গেছে, এবং এই চ্যালেঞ্জের সূত্রপাতের জায়গায় আব্দুল বাসার আমাদের সমালোচনা সাহিত্যে সমালোচনা তো গ্রেট ম্যান। আমি গ্রেট ম্যানকে স্যালুট জানাই এবং তার প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আমি আবার আব্দুল বাসারের কাছে যাচ্ছি, ওনার কাছ থেকে আমরা কিছুক্ষণ নজরুল বিষয়ক একটা ডিসকাস উনি বলতে চাইছেন, সেটা আমরা শুনে আজকের সমুখী শান্তি পারাবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। আব্দুল বাসার ভাই, আপনি যেটা বলতে চাইছিলেন একটু বলেন, কারণ অলরেডি আমাদের অনেকটা সময় চলে গেছে, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি কাজী সাহিত্য চিন্তা বলতে কি বোঝাই? প্রথম কথা হলো, কাজী নজরুল ইসলামের যে 4,500 গান আছে, এটা কি আমরা জানি? এর তাৎপর্য কি আমরা বুঝি? তো এটা আমি আপনাদের অনুরোধ করছি, আব্দুল শাকুর আমাদের যে একজন বিখ্যাত লেখক আছেন, তার নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম একটি স্বয়ম্ভর সঙ্গীত সভা, এই রচনাটা পাওয়া যায় আপনার অনলাইনে, আপনারা এটা পড়ে দেখতে পারেন। অবশ্যই একটা ব্যতিক্রমধর্মী এবং শক্তিশালী রচনা, সঙ্গীত নিয়ে আলোচনা। 4,500 গান, এবং পশ্চিমবাংলায় একজন গায়ক এবং গবেষকের কাছে 2,500, নজরুলের 2,500 গানের রেকর্ড আছে। আমাদের এইখানে নজরুলকে যদি আমরা ভালোই বাসতাম, তাহলে ওই 2,500 রেকর্ড কেন আমাদের আর্থিক আনুকূল্যে আমরা তার কাছ থেকে নিয়ে আসছি না? এবং তিনি বলেছেন, তার বক্তৃতা আমি শুনেছি, তার গানের অনুষ্ঠানও আমি শুনেছি। তার একার পক্ষে কি সম্ভব? কিন্তু তিনি কষ্ট করে এই 2,500 গানের রেকর্ড তার হাতে আছে এই মুহূর্তে। কিন্তু আমি মনে করি আমাদের নজরুল ইনস্টিটিউটের উচিত এই কাজটা করা, যে ওই 2,500 রেকর্ড উদ্ধার করে নজরুলের এই গানগুলোকে উদ্ধার করা, অরিজিনাল রেকর্ডগুলোকে উদ্ধার করা। তো এখন নজরুলের 4,500 গান আছে, আমরা এই কথা বলতে ভয় পাই। এর সাইকোলজিটা কি? নজরুলের 4,500 গান আছে, এই কথা বললে নজরুলের গানের যদি আমরা মূল্যায়ন করি, তাহলে বেরিয়ে আসে কি? অনেক কিছু বেরিয়ে আসে। যেমন আব্দুল শাকুর তার লেখার ভেতরে বলছে, নজরুল ইসলাম হচ্ছেন গানের ঝাড়বাতি, অর্থাৎ অনেক রকমের গান, অনেক রকমের সঙ্গীত ধারা, তিনি স্রষ্টা, এবং এই অনেক রকমের গান তিনি গেয়েছেন, তিনি সুরারোপ করেছেন, গান রচনা করেছেন, সুরেরও সৃষ্টি করেছেন। যেটা অন্যান্য যে আরো 4জন বড় সঙ্গীতকার আছে, সেই 4জন সঙ্গীতকারের সঙ্গীত ধারার সাথে একরকম না। যেমন নজরুল ইসলাম সুরের ফ্রিডম দিয়েছেন, কিন্তু অন্যেরা সুরের ফ্রিডম দেননি। নজরুল ইসলাম বলছেন, আমার গানের সুর তোমরা তোমাদের গলায় নতুনভাবে খেলায় নতুনভাবে তৈরি করতে পারো। এই যে গানের সুরের ফ্রিডম দেয়া, এটা নজরুলের সঙ্গীত চিন্তা। শুধু সঙ্গীত চিন্তা না, সারা
জীবনটাকে নিয়েই তিনি এই ফ্রিডম দিয়েছেন, মানুষকে মুক্ত করার, মুক্ত মানবিকতার দিকে, মুক্ত স্রোতধারার দিকে তিনি আহ্বান জানাইছেন। নজরুল ইসলাম, আমরা যে কাজী সাহিত্য বলি, কাজী সাহিত্যের একটা অন্যতম প্রধান, এটা এই যে দিলীপ রায় এই কথাটা তার স্মৃতিকথার ভেতরে লিখেছেন যে নজরুল ইসলামের বহু সুর বিহার, এক সুর বিহার না, অর্থাৎ এই সুর ছাড়া অন্য কোনো সুরে আমার গান গাওয়া যাবে না, এই কথা কাজী নজরুল বলেননি। আর তিনি 4,500 গান লিখেছেন। 4,500 গান যে নজরুল ইসলাম লিখেছেন, এটা আমরা এত দেরি করে জানলাম কেন? আগে থেকে নজরুল ইসলাম তো অনেক আগে থেকে স্তব্ধ হয়ে গেছেন, তখন থেকে অনেক গবেষণা এটা বেরিয়ে আসতে পারত, কিন্তু একেবারে সম্প্রতি আমরা এই কথাগুলো জানছি যে কাজী নজরুল ইসলামের 4,500 গান আছে এবং এর সংগ্রহ প্রকাশ পেয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে। কাজী নজরুল ইসলামের যে অন্যান্য যে চিন্তা, উনি কিভাবে অসাম্প্রদায়িক ছিলেন। তিনি 250 ইসলামী সঙ্গীত লিখেছেন, কিন্তু 700 হিন্দু সঙ্গীত তিনি লিখেছেন। তিনি যে একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন, কত বড় অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন সেটা, তার মতো অসাম্প্রদায়িক ব্যক্তি কে ছিল? 750 হিন্দু সঙ্গীত আর কে লিখেছে? একজনও লেখে নাই। 4,500 গান সারা বিশ্বের ভিতরে আর কে লিখেছে? একজনও লেখে নাই। তো এই যে নজরুলের প্রতিভাকে তো আমরা বিবেচনা করিনি, আমরা বুঝিনি, আমরা বুঝতে চেষ্টা করিনি। কারণ কি? কারণ নজরুল মিসকিন, নজরুলকে আমরা মিসকিন মনে করেছি, কিন্তু নজরুল তো মিসকিন না। নজরুল তো তার শিল্পে সাহিত্যে, নজরুল যে একেবারে অবিস্মরণীয় প্রতিভা, আনপ্যারালাল প্রতিভা, এবং মানুষ হিসেবে, ব্রিটিশ বিরোধী হিসেবে নজরুল বলেছেন যে আমি 1 ইঞ্চি, ভারতের 1 ইঞ্চি জায়গা পরাধীন থাকতে আমরা মানব না, আমরা ভারতের পূর্ণ স্বাধীনতা চাই, সেখানে 1 ইঞ্চি জায়গাও আমরা কোনো স্বরাজ আমরা চাই না। তো এই যে নজরুল, এই যে কৃষক শ্রমিকের নজরুল, এই যে আমলা বিরোধী, জমিদার বিরোধী, সামন্তবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, উপনিবেশবাদ বিরোধী নজরুল, যেটা তার নজরুলের নাটকগুলো টেলিভিশনে করা হয়, সেখানে খুব দুঃখজনকভাবে করা হয়, এগুলো কোনো গ্রহণযোগ্যভাবে এই প্রোডাকশনগুলো দেওয়া হয় না। নজরুলের দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, 50,000 ছেলে মেয়ে 500 ড্রাম নিয়ে, বিগল নিয়ে এই গান গাবে রাজশাহী স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে, এটা আমি চিন্তা করি, স্বপ্ন দেখি যে কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, এত অপূর্ব গান, সাম্প্রদায়িকতা বিরোধী গান আর কেউ লেখে নাই। তো কাজী নজরুলকে অনুভব করতে হবে ভারতবর্ষের কাজী নজরুল হিসেবে। শুধু কলকাতায় লিড করতো ভারতবর্ষকে, সেই পুরো কলকাতা, পুরো ভারতবর্ষের কাজী নজরুল, সারা পৃথিবীর কাজী নজরুল, সারা পৃথিবীর সাম্প্রদায়িকতা বর্ণবাদের বিরুদ্ধে কাজী নজরুল। সেই হিসেবে নজরুলের কাজী সাহিত্য, নজরুলের নাম, সাহিত্যের নাম হচ্ছে কাজী সাহিত্য, সাহিত্য চিন্তার নাম কাজী সাহিত্য। আমরা এই ভাষাটা ব্যবহার করব আমরা যখন, আজকের সময় আমরা যখন পুঁজিবাদ বিরোধী আন্দোলন করব, সাহিত্য সৃষ্টি করব, তখন আমরা বলবো তুমি কাজী সাহিত্য লিখছো, নাকি ভাসানী সাহিত্য লিখছো, নাকি তুমি কেল্লা সাহিত্য লিখছো, না তুমি পলাশী সাহিত্য লিখছো। এইভাবে আমরা আসবো, এবং তার ভেতরকার যে অনুশীলনগুলো, না তুমি শালপাতা সাহিত্য লিখছো। তো কাজী নজরুল ইসলাম, এই যে বইটা আমি লিখেছি, এই বইয়ের ভেতরেই আমি প্রমাণ দিয়েছি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগুলো থেকে, অভিভাষণগুলো থেকে, যে কাজী নজরুল ইসলাম জনসাহিত্য চিন্তার জনক। তার অনেক সাহিত্য চিন্তা আছে, শক্তিশালী সাহিত্য চিন্তা আছে, এটা অনেকে মানে না। আব্দুল মান্নান সৈয়দও এটা মানেন না। নজরুল ইসলামের যে এরকম শক্তিশালী সাহিত্য চিন্তা আছে, আব্দুল মান্নান সৈয়দ তো বড় মাপের নজরুল গবেষক, কিন্তু তিনিও এটা মানেন না, অনেকেই মানেন না এবং জানেন না। কেন? এই দৃষ্টিভঙ্গিতে তারা নজরুল ইসলামের সাহিত্য চিন্তাকে দেখেননি, নজরুল ইসলামের সাহিত্যকে দেখেননি। তা নজরুল ইসলামকে পুনঃ আবিষ্কার করার প্রয়োজন আছে ভারতের মুক্তির জন্য। ভারতের যে কালতা চিন্তা, সেটা হলো নজরুল ইসলামের সাহিত্য চিন্তা, মানে কাজী সাহিত্য চিন্তা। সেটা হলো আমি যেগুলো আগেই বলেছি, যে পুঁজিবাদ বিরোধী চিন্তা। আজকের যুগে যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য কাজী নজরুল ইসলামের পুনর্মূল্যায়ন এবং তার চিন্তার সহযোগিতা নেওয়া আমাদের অতি অবশ্য কর্তব্য। এবং কাজী নজরুল ইসলামের যে মানবতা, যে অসাম্প্রদায়িকতা, এটা অবশ্যই আমরা ধারণ করি এবং করতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকে হিন্দুত্ববাদী ভারত,
জঙ্গিবাদী ভারত বা ভারতবর্ষ, আমি এখানে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সব ইন্ডিয়া সব মিলে বলছি, এই যে ভারতবর্ষ অর্থাৎ সাম্প্রদায়িকতাবাদী যে ভারতবর্ষ, সেই সাম্প্রদায়িকতাবাদী ভারতবর্ষের বিপরীতে অসাম্প্রদায়িক ভারতবর্ষ, যে অসাম্প্রদায়িকতাকে কাজী নজরুল ইসলামের মতো উপযুক্তভাবে, উজ্জ্বলভাবে, স্পষ্টভাবে আর কেউ ধারণ করেনি। এটা তার সাহিত্যের প্রভাব। এটাই আমি বলতে চাই, এবং আরো অনেক কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে আমাদের সময়ের কারণে আসলে বাশার ভাই অনেক জিনিসই আছে, অনেক রকম কথা সামনে দেওয়ার চেষ্টা, জিনিসগুলোকে সামনে নিয়ে আসা, আসলে পয়েন্ট আউট করা, এটাই আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য। যে নতুন নতুন চিন্তা যেগুলো এসছে, যে ধারণাগুলো এসছে, এগুলো একটু পয়েন্ট আউট করা এবং সেটা আমাদের দর্শক শ্রোতাদের সামনে নিয়ে যাওয়া, যে নজরুলের ব্যাখ্যাটা এরকম, কিংবা আসলে যে কনটেক্সট লিটারারি থিওরি কিংবা সমালোচনার যে তত্ত্ব সেটা এরকম হতে পারে। এবং এটা যে কোনোটাই আসলে আমরা বলছি জটিল জটিল, জটিলতার ব্যাপার নেই, তার কারণ আমরা তো জীবনযাপনের ভেতর থেকেই সবকিছু উঠে আসে। জীবনযাপনের যে আমাদের যে সমস্ত যুদ্ধ, আমাদের যে লড়াই, আমাদের যে দ্বন্দ্ব, তার ভেতর থেকেই তো সমস্ত তত্ত্ব থিওরি এগুলো জন্ম হয়, এবং সেটাই তো আসলে জ্ঞানের একটা আকর বস্তু। ফলে বাশার ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা তার শুভকামনা প্রত্যাশা করছি। এবং আসলে আমাদের সময় একটু সংক্ষিপ্ত, এখানে 1-1.5 ঘন্টা আসলে কোনো ব্যাপার নয়, তারপরেও যেটি ব্যাপার, উনি নজরুল নিয়ে কিছু নতুন জিনিস আমাদের সামনে নিয়ে এসেছেন। এবং নজরুলই শুধু নয়, আমার সবচেয়ে খুব ভালো লেগেছে যে ব্যাপারটা, যে কালতার সাহিত্য সম্পর্কে উনি বলেছেন। এবং আমরা আসলে কথা বলতে না বলতে এই সব সময়ই ওই কলোনিয়াল এন্টি কলোনিয়াল বলতে গিয়ে দেখা যাচ্ছে আবার কলোনিয়াল হয়ে যাচ্ছি। এই জায়গাটা থেকে উনি একটা নতুন আমাদের সতর্ক এবং সেখান থেকে বেরিয়ে আসা এবং এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার আলোচনার মধ্যে। এটা আমাকে খুব ভালো লেগেছে, এবং এই জিনিসটার জন্যই আসলে আমাদের এরকম একটা আলোচনার যে ক্ষেত্র প্রস্তুত করা, সেটার মূল কারণটা হচ্ছে ওইটি, যে আমরা যখনই কোনো সাহিত্য নিয়ে কথা বলতে যাব, তখন আসলে আমাদের ওই বাইরের রেফারেন্স লাগছে, কিন্তু আমাদের অনেক জিনিস আছে, এবং আমাদের মধ্যেই, আমাদের সংগ্রামের মধ্যেই, আমাদের যাপিত জীবনযাপনের মধ্যেই অনেক জিনিস আছে। যেমন উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে নজরুল সে তো পড়ে আছে আলোর বাইরে, কিন্তু তাকে আমরা কেন আলোর মধ্যে নিয়ে এসছি না। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে তার যে প্রান্তিক যে ধ্যান ধারণা, এবং যে কথাগুলো এতক্ষণ ধরে তিনি বললেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, ওই জিনিসগুলো ধরে যদি আমরা কথা বলতে চাই। এবং উনি আরো আমাকে বলেছেন একটা জিনিস, যে নজরুলই হচ্ছে প্রথম যিনি ভারতবর্ষের যে কমিউনিস্ট আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথম একজন উদ্যোক্তা। এবং সেই উদ্যোক্তাদের মধ্যে, হ্যাঁ, মানে আমরা যদি বলি এম এন রায়, মুজাফফর আহমদের কথা, কিন্তু সেখানে নজরুলের কথাটা অবশ্যই স্বীকার করতে হবে, এবং নজরুলও তাদের সাথে ছিলেন। এবং নজরুল একজন অন্যতম ব্যক্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল ম্যান। এবং তিনি তার চিন্তা চেতনার মধ্যে, তার লেখালেখির মধ্যে, তিনি লাল কালিতে লিখতেন, তিনি লাল জামা পরতেন, তিনি কবিতা লিখতে গিয়ে জেলে গেছেন। তার চিন্তাই ছিল সমাজ বদলের জায়গাটি, এবং চিন্তাই ছিল সত্যিকার অর্থে তিনি যেটা বিশ্বাস করতেন সেটারই তিনি তার লেখালেখির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এই যে ডাইহার্ড একজন রাইটার, এবং এই রাইটার আসলে পৃথিবীতে দেশে দেশে হয়তো অনেক দেশে আছে, আমরা ল্যাটিন আমেরিকায় খুঁজলে এটা পাবো, হয়তো মানে এশিয়ার অন্য অন্য জায়গাতেও আছে, যেটা ভাষাভাবে উল্লেখ করেছেন। কিন্তু যেটি বিশেষ সেটা হচ্ছে নজরুলের যে কাজ ক্ষেত্র। আমি আর একটু ছোট্ট একটা জিনিস যোগ করে শেষ করবো, সেটা হচ্ছে যে নজরুল কিন্তু বাংলা ভাষার যে আড়ষ্টতা, এই যে দুর্গমগিরি, যে কান্তার মেরুর কথা বললেন, এটা মানে কি যে মানে উত্তাপ, এবং কি যে তার মানে এই সুরের যে শক্তি, এবং সেখানে সবকিছু ভেঙে চুরে মানে দুর্দাম করে সে সমস্ত কিছু সামনে নিয়েছে, সমস্ত কিছু ভেঙে শুধু মানুষ, মানুষ, জীবন, এবং সেখানে মানুষের অধিকার, মানুষের চিন্তার কথাটা তিনি তিনি নিজেকে ব্যক্ত করতে চেয়েছেন। সেখানে কিন্তু বাংলা ভাষাকে, যে বাংলা ভাষার যে আড়ষ্টতা, সে আড়ষ্টতা তিনি কিন্তু দূর করে দিয়েছিলেন তার লেখার মধ্য দিয়ে। কারারে এগুলো হুকাপাট ভেঙে ফেল, হরডেল ওপাট, এক বিখ্যাত যে ব্যাপার, যেগুলো আমরা সব সময় আওড়াই, কিংবা বলো বীর বল উন্নত মাম শির শির নেহারিয়া মানি নত শির, ওই শিখর হিমাদ্রির, এত বড় কথা কেউ কিন্তু বলতে পারে না বাংলা কবিতায়, এই যে ভাষাকে ভেঙে দেওয়া। তো যাই হোক, আমাদের আলোচনার শেষ নেই, আমরা দীর্ঘক্ষণ আছি, প্রায় আমাদের 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আমাদের শ্রদ্ধেয়, আমি বলবো যে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আফজালুল বাশার,
তিনি দীর্ঘদিন থেকে এই লাইনে কাজ করছেন। তার কাজের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি নিশ্চয়ই আরো কাজ করবেন এবং সম্মুখে শান্তি পাড়াবার অনুষ্ঠানে তিনি এসেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ত মানুষ, প্রচুর কাজ করেন। এই কাজের মধ্যে তিনি আমাদের একটু সময় দিয়েছেন। এই সময়ের আসলে আমাদের ঋণের কোনো শোধ নেই, কিন্তু যেটি ব্যাপার সেটা তিনি এসেছেন, তার সাথে আলাপ আড্ডা হলো, এটাই হচ্ছে আমাদের আনন্দ। এবং সামনের দিনগুলোতে আবার নিশ্চয়ই ঠিক অন্য কোনো একটা জায়গায়, অন্য কোনো ক্ষেত্রে আবার দেখা হবে এবং আবার আমরা বাদবাকি কথা এবং তার যে লেখালেখি স্টাডির যে আপ টু ডেট যে জায়গাগুলো আছে সেগুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আমি ভাষাভাবে একটু বলি যে আমাদের দর্শক শ্রোতাদের সম্পর্কে আপনার যদি কোনো কথা থাকে তাহলে একটু বলে আমরা শেষ করব। আচ্ছা, আমি যেটা যে কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলোর ভেতরে ডক্টর শহীদ ইকবাল যেভাবে পয়েন্ট আউট করেছেন যে কিছু বোঝার যেন ভুল না হয়, সেটাই আমার অনুরোধ। যে আমরা নতুনভাবে আমাদের ভারতবর্ষ থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা সর্বমাত্রিক পরিস্ফুটনবাদী, অপেক্ষাবাদী, কণা তরঙ্গবাদী সাহিত্য চিন্তা এবং পার্থক্যবাদী সংস্কৃতি চিন্তা প্রকাশ করছি, অর্থাৎ পার্থক্য সৃষ্টি করছি। পার্থক্য যদি সৃষ্টি না করা হয় তাহলে কোনো সৃষ্টি হলো না। সৃষ্টি মানেই হচ্ছে অভিনবত্ব। কাজী নজরুল ইসলাম ছিলেন অভিনবত্বের মানুষ। তিনি মানুষ হিসেবে ভারতবর্ষে নিজের মাথা উন্নত করেছেন, যেটা বলবীর। এই যে মনুষ্যত্ব উনি আমাদের ভেতরে প্রবেশ করিয়েছেন, এই মনুষ্যত্বের বিকাশ আমাদের ঘটাতে হবে। তো আমাদের ভারতবর্ষের সাহিত্য চিন্তা, বাঙালির সাহিত্য চিন্তা পৃথিবীর সাহিত্য চিন্তায় পরিণত হবে একদিন। তার কারণ এই সাহিত্য চিন্তা এটা শুধু কলাকৈবল্যবাদী সাহিত্য চিন্তা না, এটা সমাজবাদী সাহিত্য চিন্তা। এবং এটা ভারতের কালতা চিন্তা শুধু না, এটা বিশ্বের কালতা চিন্তা এখন বিশ্বের চিন্তা। নেগ্রিটিউড মানে সারা বিশ্বের আমরা সাহিত্য চিন্তা হিসেবে মনে করি, যেগুলোকে আমরা আমাদের ভাষায় পরিভাষায় আমরা বলেছি পলাশী সাহিত্য, কেল্লা সাহিত্য, শালপাতা সাহিত্য, ভাসানী সাহিত্য, মাইকেল মধুসূদনের বাঙ্গাল সাহিত্য, লালন সাহিত্য। এই ভাষাতেই আমরা কথা বলতে চাই। এবং এইগুলো হলো সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী, সামন্তবাদ বিরোধী সাধারণ জনগণের ভাষা, আন্দোলন, চিন্তা ভাবনা, তাদের প্যারাডাইম, তাদের দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলিত হবে। এবং এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা অন্যদের শিল্প সাহিত্য, জীবন এবং আন্দোলনকে আলোচনা করব এবং সেই দৃষ্টিভঙ্গিতেই আমরা আন্দোলন করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। এইটাই আমার আপনাদের প্রতি আহ্বান এবং আমার কথা। এরপরেও যদি কোনো কথা থাকে নিশ্চয়ই আপনারা লিখবেন এবং আমিও চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। আর আমাকে আজকের এই সম্মুখে শান্তি পাড়াবার এই অনুষ্ঠানে সম্মুখে শান্তি পাড়াবার এই অনুষ্ঠানে ডক্টর শহীদ ইকবাল যে আমাকে আহ্বান জানিয়েছেন, তার জন্যে ডক্টর শহীদ ইকবালের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তারা ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বর্ষা ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা নিশ্চয়ই নতুন কোনো চিন্তা, আরো আপডেটেড চিন্তা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের সম্মুখে শান্তি পাড়াবার অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা এবং আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। নিশ্চয়ই সামনের কোনো অনুষ্ঠানে আরো আমাদের অন্য কোনো অতিথির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।